হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং রাইট নাও শুনছেন আপনাদের সকলের পছন্দের হরর সিরিজ ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি বরাবর মতো জেফরি খান এবং ভৌতিক দুনিয়ার আরো একটা নতুন অসাধারণ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত করছি। আমন্ত্রণ জানাচ্ছি পুরো এপিসোডটা একদম না টেনে শোনার জন্য, কারণ আজকের এপিসোডে কিন্তু আপনারা শুনতে চলেছেন আপনাদের সকলের পছন্দের আয়াত জিনের ঘটনা কাল পর্ব 3 এবং নিশ্চয়ই জানা যে কাল নামে যে পর্বটা চলছে বা সিরিজটা চলছে কিন্তু বেশ লম্বা একটা সিরিজ এবং অনেকদিন পর আমি আসলে বেসিক্যালি সিরিজ শেয়ার করছি। সিরিজ আমি এখন শেয়ার করি না, বাট এই ঘটনাটা বেশ বড় অনেক লম্বা হয়ে গেছে এবং দ্যাটস ওয়াই অনেকটা বাধ্য হয়ে আমাকে শেয়ার করতে হচ্ছে। এবং একসাথে কিন্তু আমরা এই এপিসোডে কাল পর্ব 3 শুনবো এবং একই সাথে আমরা শুনবো আমাদের মেহেদি শেখের ভাইয়ের একটা স্টোরি, কারিম জিনের স্টোরি, এবং এরপরে আমরা আরেকটা স্টোরি শুনবো যেটা হচ্ছে পরীর ঘটনা। আশা করছি তিনটে স্টোরি আপনারা আছে শুনবেন এবং তিনটাই ঘটনা আমাদের প্রাণ জুড়িয়ে দেবে, বিশ্বাস করুন। প্রতিটা স্টোরি আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে আপনাদের সামনে সর্বোচ্চ সুন্দরভাবে শেয়ার করার জন্য। আশা করি আমি পেরেছি এবং আপনাদের দোয়া থাকলে, ভালোবাসা থাকলে দারুণ সব স্টোরি আমরা শেয়ার করতে পারবো। আমরা একই সাথে কিন্তু যেটা করছেন সেটা হচ্ছে ঘটনা শুনছেন আমাদের, কিন্তু আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না। দোয়া মানে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন যারা নতুন শুনছেন, এবং যারা শুনছেন তারা অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে এপিসোড গুলো। দেরি করবো না, আমরা চলে যাচ্ছি আজকের এপিসোডে। মাইনুদ্দিন ভাই ঘটনাটি আমাকে যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি ভাই এবং ভৌতিক দুনিয়া সকল লিসনার্স গণ, আজ আবারও ফিরে এলাম আপনাদের জন্য আমার আয়াত জিনের কাল পর্ব 3 দিয়ে। আশা করি আপনাদের আজকের ঘটনাটি অনেক বেশি ভালো লাগবে। শুরু করি তাহলে আজকের ঘটনা, আয়াত জিনের ঘটনা কাল পর্ব 3। গ্রামের মানুষ আবারও শান্তিতে বসবাস করতে শুরু করলো। প্রায় 3 বছর পর হঠাৎ একদিন এক কৃষক সেই পুকুরের সামনে তার জমি চাষ করছিল। হঠাৎ কৃষক শুনতে পেল একটি আওয়াজ, আর আওয়াজটা ঠিক পুকুরের দিক থেকে আসছিল। আওয়াজটা ছিল এমন, আমাকে মুক্তি দে, আমাকে মুক্তি দে, যে আমাকে মুক্তি দেবে তাকে আমি পৃথিবীর ধনী বানিয়ে দিব, যে আমাকে মুক্তি দেবে তাকে আমি পৃথিবীর রাজা বানিয়ে দেব। আমি হলাম কাল। আর হঠাৎ করে আওয়াজটা থেমে যায়। একদিন রাতে জলু ফকির ঘুমিয়েছিলেন। হঠাৎ করে জলু একটা স্বপ্নে দেখতে পায়। জলু দেখে তার সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল কালো ছায়া। ছায়াটার ভেতর থেকে কেউ একজন খুব ভারী কণ্ঠে বলছে, জলু, তুই আমাকে বন্দি করেছিস, এই বন্দিত্ব বেশি দিন থাকবে না, আর এই গ্রামের লোভী মানুষেরাই আমাকে মুক্তি দেবে, আর এই গ্রামে পড়বে কালের ছায়া, আর আমি হলাম কাল। হঠাৎ করে জলুর স্বপ্ন ভেঙে যায়। জলু সঙ্গে সঙ্গে বিছানায় উঠে বসে আর বাইরে গিয়ে উঁচু করে আবারও কোরআন তেলাওয়াত করতে থাকে। হঠাৎ করে গ্রামের কিছু মানুষ দল পেতে একজোট হয়ে জলুর কাছে ছুটে আসে আর চিৎকার করে ডাকতে থাকে, জলু ফকির, জলু ফকির, বাড়িতে আছেন নাকি? জলু তখন কোরআন পড়া বন্ধ করে ঘরের বাইরে চলে আসে আর বলে, কি হয়েছে বলুন তো, আর সবাই এর সাথে এত মানুষ কেন এসেছেন? ঘটনা কি বলুন তো? তখন পেছন থেকে সবাইকে সরিয়ে দিয়ে একজন লোক সামনে চলে আসে আর সে জলুকে বলে, আমি বলছি কি হয়েছে, আমি হাফিজ, আমি মণিপুর গ্রামেরই ছেলে। কালকে আমাদের গ্রামে একটা ভয়ঙ্কর ঘটনা করে গেছে, তাই আমরা সবাই ভয়ে আপনার কাছে চলে এসেছি। কারণ 3টা বছর আমরা খুব শান্তিতেই বসবাস করেছি, কিন্তু এখন আমাদের আগের চেয়ে ভয়ঙ্কর ঘটনা করছে। এখন আপনি আমাদের গ্রামের মানুষগুলোকে বাঁচান জলু ভাই, আপনি পারবেন বাঁচাতে। তখন জলু ফকির তাকে থামিয়ে দিয়ে বলে, আরে ভাই, আপনি এত ভয় পাচ্ছেন কেন, আর কি হয়েছে আমাকে খুলে বলুন না। তখন জলু ফকির বলে, আমাদের গ্রামে কুদ্দুস আলী মেম্বার কবরের ভেতর থেকে আটকে আছে, আর রাতের বেলা কবরের চারপাশে আগুন জ্বলে ওঠে, আগুনের সামনে কেউ যেতে পারে না। আমরা গ্রামবাসী সবাই চেষ্টা করেও তাকে কবর থেকে বাইরে আনতে পারিনি। আমরা যখন মেম্বারকে কবর থেকে উঠাতে চাই তখন কবরের নিচ থেকে দাও দাও করে আগুন জ্বলে ওঠে। জলু ভাই, কিছু একটা করুন, না হলে মেম্বার আর বাঁচবে না। জলু ফকির তখন বলল, এটা তো খুব ভয়ঙ্কর কথা,
এমন ঘটনা আমি জীবনও শুনিনি। আচ্ছা আপনারা দাঁড়ান, আমি বড় হুজুরকে সঙ্গে করে নিয়ে আসি। জুলু তাড়াহুড়ো করে ঘরের ভিতরে ঢুকে পড়ে আর বড় হুজুরকে সমস্ত ঘটনা করে বলে। আর কিছুক্ষণের মধ্যেই জুলু ফকির এবং বড় হুজুর ঘর থেকে বাইরে চলে আসে। আর জুলু ফকির তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, তাহলে চলুন আমরা সবাই কবরস্থানে যাব। সবাই একসাথে কবরস্থানে যখন পৌঁছে যায় তখন জুলু ফকির লক্ষ্য করে একটা নতুন কবর, তার মাঝখানে বুক পর্যন্ত মাটি চাপা দেওয়া একটা মানুষ, আর তার দুই হাত, বুক এবং মাথা মাটির উপরে, আর বুকের নিচ থেকে মাটি চাপা পড়ে আছে। আর এটাই হলো কুদ্দুস মেম্বার। জুলু যখন লোকটার সামনে যাওয়ার চেষ্টা করলো ঠিক তখনই কবরের চারপাশে আগুন দাও দাও করে জ্বলে উঠলো। আর লোকটি হাও মাও করে কান্নাকাটি করা শুরু করলো, চিৎকার করলো এই নির্মম পরিস্থিতি দেখে। এ যেন নির্ঘাত দুনিয়াতে জাহান্নাম দেখতে পাচ্ছে সবাই। জুলু ফকির এবং বড় হুজুর সবাই উচ্চস্বরে কোরআনের আয়াত পড়ছে, আর তারপরে ভয়ঙ্কর আগুন নিচ্ছে না। আর আগুনের গরমে লোকটার শরীরের চামড়া চারপাশে ফোসকা পড়ে আছে। কোরআনের আয়াতে যখন কাজ হচ্ছিল না তখন জুলু ফকির এবং বড় হুজুর চিন্তায় পড়ে যায় তারা কি করবে। আর এই লোকটার সঙ্গে এমন কেন হচ্ছে তারা যেন কিছুই বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করে জুলু ফকিরের আয়াত জিনের কথা মনে আসে। আর জুলু ফকির ভাবে এই দুর্দিনে একমাত্র আয়াত জিনই পারবে তাকে সঠিক পথ দেখাতে। কারণ আয়াত জিন এমন একজন জিন তার শক্তির কোনো শেষ নেই, যে কিনা কালের মতো শক্তিশালী সত্তাকে বন্দী করেছিল। আজ 3 বছর পর তাকে আবার স্মরণ করব, কারণ এই বিপদে তাকেই দরকার। আর তখন জুলু ফকির সূরা ইয়াসিন পড়তে লাগলো আর মনে মনে আয়াত জিনকে স্মরণ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে সময় লক্ষ্য করলো আকাশের রং কালো হয়ে গেছে, ঝড়ের গতি বেড়ে গেছে, আকাশে প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে। আর বজ্রপাতের আলোয় পুরো পৃথিবীটা আলোয় আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। আর তখনই একটি আগুনের বজ্রপাত ঠিক কবরস্থানের ভেতরে এসে পড়ে। আর সেই আগুনের ভেতর থেকে বেরিয়ে আসে আয়াত, একটি মানুষের বেশ ধরে। তখন পুরো গ্রামবাসী আয়াত জিনকে দেখছিল। এত সুন্দর, পুরো কবরস্থান যেন জান্নাতি এক সুগন্ধিতে ভরে গেছে। আর গ্রামবাসী কিছুক্ষণের মধ্যেই সে গ্রামে ঘুমিয়ে পড়ে। আর আয়াত জিন তখন জুলুকে বলে, জুলু তুমি আজ 3 বছর পর আমাকে গ্রামে ডেকেছ, আর তুমি এই লোকটার কাছে কি করছো? তুমি সবাইকে নিয়ে এখান থেকে এক্ষুনি চলে যাও। জুলু আয়াত জিনের মুখে এমন কথা শুনে প্রায় দিশেহারা হয়ে গেল। আয়াত জিন কি বলছে, কেন বলছে এমন কথা? তখন জুলু আয়াত জিনকে বলল, আয়াত আপনি শান্ত হন। আর এই লোকটি কি এমন করেছে আমাকে বলুন তো, আর আপনি কি এমন জানেন তার সম্পর্কে আমাকে সমস্ত ঘটনা খুলে বলুন। তখন আয়াত জিন বলল, তাহলে শুনো, আজ থেকে প্রায় 3 দিন আগে একটি লোক বিদেশ থেকে বাংলাদেশে আসে 14 বছর পর। কিন্তু লোকটি তার পরিবারকে কিছুই জানায়নি, না জানিয়ে চলে আসে। লোকটি তার সারা কষ্টের টাকা দিয়ে ধীরে ধীরে তার মেয়ের জন্য খুব দামি গয়না বানিয়ে নিয়ে আসে। আর তার গ্রাম রঘুনাথপুর, মণিপুর গ্রামের 3 গ্রাম পরে তার বাড়ি। লোকটা যখন এয়ারপোর্ট থেকে মণিপুর গ্রামে চলে আসে তখন অনেক রাত হয়ে যায়। আর বেশি রাত হওয়ার কারণে লোকটি একটা বাড়িতে গিয়ে ওঠে। আর সেই বাড়িটা আর কারো নয়, কুদ্দুস মেম্বারের বাড়ি। লোকটি তখন বাড়ির ভেতরে ঢুকে ডাকতে থাকে, কেউ আছেন নাকি? একটু বাইরে আসুন, আমি খুব বিপদে পড়েছি, আমি বিদেশ থেকে এসেছি, একটু বাইরে আসুন না। তখন ঘর থেকে কুদ্দুস মেম্বারের বাইরে চলে আসে আর লোকটাকে বলে, কে আপনি? এই বাড়িতে কি চান? তখন লোকটি বলে, জি আমি সৌদি থেকে এসেছি, আমার বাড়ি রঘুনাথপুর। এখন অনেক রাত হয়ে গেছে, বাড়ির ডাকাতের ভয়, যদি আজকে রাতে আমাকে একটু থাকার জায়গা করে দিতেন খুব উপকার হতো। তখন কুদ্দুস মেম্বারে তাকে ঘরে নিয়ে যায়, আর তার সাথে একটা লাগেজ ছিল, একটা ব্যাগ ছিল। তখন কুদ্দুস মেম্বারের লোকটাকে জিজ্ঞেস করে, কতদিন পর বাড়ি ফিরলেন, আর কি নিয়ে এসেছেন? তখন লোকটি সরল মনে কুদ্দুস মেম্বারকে বলল, আমার মেয়ের বিয়ের জন্য সোনার গয়না আর ক্যাশ 10 লক্ষ টাকা, বিয়ের শাড়ি, কসমেটিক সব নিয়ে এসেছি, আর আমি 14 বছর পর বাড়ি ফিরেছি। তখন কুদ্দুস মেম্বার তার কথা শুনে তার লোভ আর সামলাতে পারলো না। সে মনে মনে ভাবলো, এত টাকার গয়না যদি আমি পেতাম তাহলে আমি বড়লোক হয়ে যেতাম, আর আমার কিছুই দরকার নেই, আমি এই টাকার গয়না যেভাবেই হোক নিয়ে যাব। এই কথাগুলো লোভী কুদ্দুস বারবার ভাবতে থাকে। আর হঠাৎ করে কুদ্দুস মেম্বার তার ঘরে গিয়ে থানায় ভাতের সাথে বিষ মিশিয়ে নিয়ে আসে, আর লোকটাকে বলে, এই নেন, অনেক দূর থেকে এসেছেন, করে ডাল ভাত খান। তখন লোকটি সহজ সরল মনে ভাত সবটুকু খেয়ে নেয়। কিছুক্ষণ পরে লোকটা লক্ষ্য করে তার পেটে প্রচন্ড ব্যথা করছে, তার মাথা ঘুরছে, তার কলিজা জ্বলে
জলে ছাই হয়ে যাচ্ছে। তখন লোকটি কুদ্দুস বিনবারকে বলল, ভাই, আমাকে কি খাওয়ালেন ভাই? আমাকে একটু পানি দিন ভাই, আমার তো কলিজাটা ছিঁড়ে যাচ্ছে ভাই, আমাকে একটু পানি দিন ভাই, পানি দিন। লোকটা যখন একটু পানির জন্য আগত বিনতি করছিল, তখন কুদ্দুস বিনবার তার গলার উপরে পা দিয়ে বলে, আমি তোর ভাতের সাথে বিষ দিছি, বিষ। তুই বললে তোর টাকার গয়না আমার, আমি অনেক টাকার মালিক হবো রে, তুই বর বর তুই। তখন সে লোকটা বিষের জ্বালায় ছটফট করছিল আর বলছিল, এটা আল্লাহ সইবে না, আল্লাহ এই পাপের বিচার সবার সামনে করবে। আমার মেয়ের বিয়ের গয়না আর বিয়ের টাকা তো খেয়ে মরতে পারবি না, আল্লাহ তোকে শাস্তি দুনিয়ার মানুষের সামনে দিবে রে, সামনে দিবে। আর তখনই লোকটার আত্মার দেহ থেকে আকাশে উড়ে যায়। লোকটা যখন মারা যায়, কুদ্দুস বিনবার তার টাকা এবং গয়না সবকিছু সরিয়ে ফেলে। সকালে কুদ্দুস বিনবার কিছু গ্রামের মানুষকে ডেকে নিয়ে আসে আর বলে তার বাড়িতে একটা লোক এসেছে। লোকটিকে কুদ্দুস বিনবার চিনে না। লোকটিকে বাড়িতে আশ্রয় দিলে লোকটি রাতে মারা যায়। তখন গ্রামের মানুষ সবাই বলল, তাহলে লোকটাকে গোসল করিয়ে জানাজা নামাজ পড়িয়ে মাটি দিতে হবে। তারপর গ্রামের কিছু মানুষ লাশটাকে গোসল করালো, তারপর জানাজার ব্যবস্থা করা হলো। যখন লোকটার জানাজা পড়া শেষ হয়, 4জন লোক লাশের খাট ধরতে এগিয়ে আসে, কিন্তু তারা খাটটি নাড়াতে পারছিল না। অনেক চেষ্টার পরেও খাটটি নাড়াতে পারে না তারা। এই কথা যখন পুরো গ্রামবাসী জানতে পারে, তখন আস্তে আস্তে গ্রামের মানুষ সবাই কুদ্দুস বিনবারের বাড়িতে চলে আসে। পুরো গ্রামবাসী যখন খাটটি নাড়াতে ব্যর্থ হয়, তখন একজন লোক বাকি থাকে। সেটা আর কেউ নয়, সেটা ছিল কুদ্দুস বিনবার নিজে। তখন গ্রামের এক লোক কুদ্দুস বিনবারকে উদ্দেশ্য করে বলে, কুদ্দুস ভাই, আপনি তো চেষ্টা করেন না, আমরা তো সবাই দেখলাম, কিন্তু কিছু তো করতে পারছি না। তখন গ্রামের মানুষের এমন কথা শুনে কুদ্দুস বিনবার লাশের খাটটা যখন ধরে, তখন খাটটি একদম হালকা হয়ে যায়। গ্রামের মানুষ এইটা দেখে হইচই করা শুরু করে দেয়। তারপর কুদ্দুস বিনবার যখন খাট ছেড়ে দেয়, তখন আবারও ভারী হয়ে যায়। কিন্তু গ্রামের মানুষের চাপে কুদ্দুস বিনবার লাশটাকে কাঁধে তুলে নেয় আর কবরস্থানে নিয়ে যায়। তারপর হয় আসল খেলা। খাট যখন কবরের সামনে রাখে, তখন লাশটি আবারও ভারী হয়ে যায়, কিছুতেই লাশ নামাতে পারে না। তখন কিছু লোক কুদ্দুস বিনবারকে কবরে নামতে বলে। কুদ্দুস বিনবার রাজি না হলে সবাই তাকে জোর করে কবরে নামতে বাধ্য করে। তারপর কুদ্দুস বিনবার কবরে নামে আর লাশটি হালকা হয়ে যায়। আর লাশটি যখন কুদ্দুস বিনবারের হাতে দেয়, কুদ্দুস বিনবার মাথা ধরে আরেকজন পা ধরে। কবর যখন লাশটাকে শুয়ে দেওয়া হয়, তখন লাশের পায়ের দিকে তাকিয়ে লোকটি যখন লাফিয়ে ওঠে আর কুদ্দুস বিনবার যখন উঠতে যাবে, তখনই চারপাশের মাটি নিজে নিজে কবরে পড়ে যায় আর কুদ্দুস বিনবার সেখানে আটকা পড়ে যায়। আর এটাই হলো আল্লাহর বিচার জুলুম। এই আগুন কোন সাধারণ আগুন নয়, এটা হলো জাহান্নামের আগুন। জুলু এই কথাগুলো শুনে হতভম্ব হয়ে গেছে। তখন জুলু কুদ্দুস বিনবারকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি টাকার গয়না কোথায় রেখেছেন? আপনি সত্যি করে কথা বললে আল্লাহ আপনাকে মাফ করলেও কিন্তু করতে পারেন। তখন লোকটি জুলুকে টাকা এবং গয়না কোথায় রেখেছেন সবকিছুই বলে দেয়। আর তখন জুলু গ্রামের মানুষকে কুদ্দুস বিনবারের সব কুকৃতির কথা বলে দেয়। আর জুলু গ্রামের মানুষকে বলে, এই মৃত ব্যক্তির পরিবারকে খুঁজে বের করেন, যাতে তাদের টাকা পয়সা এবং গয়না সবকিছু ফিরিয়ে পাওয়া যায়। তখন জুলু মেম্বারকে বলে, আপনি তওবা করেন, যাতে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন। কুদ্দুস মেম্বার তখন তওবা করে এবং আল্লাহর কাছে 2 হাত তুলে ক্ষমা চায়, যাতে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই জুলু এবং সবাই দেখতে পায় কুদ্দুস মেম্বার ইন্তেকাল করেছেন। আর আয়াত জিন তখন জুলুকে দোষী করে বলে, জুলু, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই বলে আয়াত জিন আকাশের দিকে তাকিয়ে বলে, হে আমার প্রভু, তুমি শ্রেষ্ঠ, তুমি সর্বশক্তিমান, তুমি ইহকাল এবং পরকালের মালিক, তুমি যা করো সবার জন্যই তাই করো। এই কথাগুলো বলে আয়াত জিন বাতাসের সাথে মিলে যায়। জুলু তখন গ্রামবাসীকে নিয়ে কুদ্দুস বিনবারের লাশটাকে নিয়ে ওই অবস্থায় গোসল এবং জানাজা দিয়ে কবরের উপরে আবার নতুন একটা কবর দিয়ে দেয়। আর এটার নাম হয়ে যায় জোড়া কবর। জুলু তখন হুজুরকে নিয়ে আবার বাড়িতে ফিরে আসে। জুলু রাতে যখন শুয়ে পড়ে, তখন আবারও একটা স্বপ্ন দেখতে পায়। সে দেখলো তার সামনে বিশাল একটা ছায়া দাঁড়িয়ে আছে, আর ছায়াটার ভিতর থেকে খুব ভারী কণ্ঠ ভেসে আসছে আর তাকে বলছে, জুলু, এই গ্রামে এখন যা ঘটছে তার চিন্তার চেয়েও অনেক ভয়াবহ হবে রে। এই গ্রামের পাতালের সর্দারি ফ্রিদ আসবে, তোর এই গ্রামে স্বয়ং ডাইনি আসবে, আর এই গ্রাম হবে রক্তপুরী।
তখন তুই কি করে দিবি জলু? জরুর হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, আর জরু এটাকে দুঃস্বপ্ন ভেবে মন থেকে উড়িয়ে দেয়। কিছুদিন পর গ্রামে আবারও হাহাকার শুরু হয়ে যায়। গ্রামের চারপাশে লাশ আর লাশ, কারো মাথা নেই, কারো আবার বুক ছিঁড়ে কলিজা নিয়ে গেছে। গবাদি পশুগুলো রীতিমতো ছিঁড়ে ফেলা হচ্ছে। চারদিকে হাহাকার লেগে যায়। গ্রামের মানুষগুলো ভয় পাগল হয়ে গেছে। কি করবে তারা কিছুই যেন বুঝে উঠতে পারছে না। তখন তারা আবারও জনু ফকিরের বাড়িতে চলে আসে, আর ভয় ভয় সমস্ত ঘটনা জনুকে বলতে থাকে। জনু আর সেইখান থেকে এক লোক জনুকে বলে, জনু, আমি গ্রামের প্রতিটা মানুষের জন্য খুদে আর রাত নেই দিন নেই, যখনই শুনি গ্রামের কোনো মানুষ মারা গেছে, আমি কোনো কিছু চিন্তা না করে সোজা কবর খোদাই করি। জনু, আর আমি দীর্ঘ 25টা বছর ধরে এই গ্রামের কোন স্থানে মাটি করছি। কত শত দেহকে নিজের হাতে শেষ ঠিকানায় কবর শুয়ে দিয়েছি, তার কোনো হিসেব নেই। কোনোদিন বুক কাঁপেনি, কোনোদিন অশরীরীর ভয়ে হাত আমার কাঁপেনি। কিন্তু বিয়া বাড়ির সে অভাগে বিয়ে স্মৃতি তার দাফনের পর আজ পর্যন্ত মাঝ রাতে নিজের ছায়া দেখলে আমি চমকে উঠি। গ্রামের একদম নরপিসাচ ছড়ানো কুৎসিত অপবাদে সে নিষ্পাপ মেয়েটার 10 বার বিয়ে ভেঙে গেল। আর সে অপমান সইতে না পেরে সে গলায় দড়ি দিল। গ্রামের মানুষ মেয়েটার জানাজা পর্যন্ত শরিক হলো না, তার মুখ ফিরিয়ে নিল তার লাশ বলে। মেয়েটার বাবা ফারুক মিয়া সেদিন আমার বাড়িতে আসেন, আর আমাকে জড়িয়ে ধরে টুকরে টুকরে কেটে ওঠেন, আর আমাকে বলল, রফিক ভাই, আমার বামরা মেয়েটার শেষ কবরটা খুলে দাও। এই পাপিষ্ট গ্রাম ওকে মাটি দেওয়ার আর কেউ নেই। আমি একা হয়ে গেলাম রফিক ভাই, আমি তো একা হয়ে গেলাম। এই কথা বলতে বলতে ফারুক মিয়া কান্নায় ভেঙে পড়ে। আমি ফারুক মিয়ার এমন কান্না দেখে নিজেকে সামলাতে পারলাম না। আমি ফারুক মিয়াকে সান্ত্বনা দিয়ে বললাম, ভাই, আমি কবর করব। আমার স্মৃতির মায়ের কবর আমি আর গভীর মমতার স্মৃতির জন্য কবর খুললাম। কিন্তু জানাজার পর 4 জন লোক যখন লাশের খাটটা গোরস্থানের দিকে নিয়ে আসছিল, তখন শুরু হলো অলৌকিক সেই ঘটনা। মাঝ রাস্তায় হঠাৎ করে লোকগুলো দাঁড়িয়ে পড়ে। তাদের প্রত্যেকের কপাল দিয়ে ঘাম ঝরতে লাগলো, শরীর থর থর করে কাঁপতে লাগলো। লাশের খাটটি যেন ভীষণ ভারী হয়ে গেছে আর মাটির দিকে দেবে যাচ্ছে। কাফনের নিচ থেকে যেন কোনো অদৃশ্য শক্তি ওটাকে নিচের দিকে টেনে ধরছে। লাশের খাটটি বহনকারী রহমত আর্তনাদ করে বলল, কিরে মানিকা, মনে হচ্ছে লাশের খাটটা অনেক ভারী হয়ে গেছে। তখন মানিক বলল, রহমত ভাই, আমার মনে হচ্ছে লাশের খাটের 1 জন নয় 10 জন বসে আছে, ভীষণ ভারী হয়ে গেছে, আমি আর পারছি না। হঠাৎ করে রহমত শুনতে পায় লাশের উপর থেকে হাড্ডি কামড়ানোর শব্দ। কারা যেন হাড় চিবিয়ে খাচ্ছে। তারা তখন পা সরাচ্ছিল না। চারপাশে ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেছে। কবরস্থানের চারপাশে কুকুরগুলো যেন একসাথে আকাশের দিকে মুখ করে ডাকতে শুরু করেছে। তারা সবাই ভয় থর থর করে কাঁদছে। আস্তে আস্তে ঝড়টা কমে গেল। মিনিট 10 পর হঠাৎ করে ভালো কমে গেল, আর হাড় চিবানোর শব্দও নেই। তারা হন্তধন্ত হয়ে গোরস্থানে পৌঁছে গেল এবং লাশের খাটটি আস্তে আস্তে মাটিতে নামালো। কিন্তু সবার নজর গেল লাশের কাফনের উপরে। তারা দেখলো কাফনটা রক্তে ভিজে আছে, তাছাড়া রক্তে। তখন তাদের মধ্যে একজন কাফন সরাতে গেলে, আর কাফন সরাতে সবাই ভয়ে চিৎকার করে উঠলো। ভয় পাগল হয়ে গেল। চারপাশ থেকে ভেসে এলো বুক ফাটানো চিৎকার। সবাই একসাথে বলল, পালাও পালাও, খেয়ে ফেলেছে, লাশটাকে খেয়ে ফেলেছে। এই কথা বলে মুহূর্তের ভেতরে লোকগুলো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে জঙ্গলের দিকে পালাতে লাগলো। তখন আমি সাহস করে কবরের পাশ দিয়ে এগিয়ে গেলাম, আর দেখলাম সাদা কাফনটা দনা পাকানো, চারপাশ থেকে টাটকা রক্ত টপ টপ করে পড়ছে। কাছে গিয়ে দেখলাম তাতে আমার শিরা উপশিরা দিয়ে রক্তহীন হয়ে গেল। স্মৃতির সেই ফুটফুটে মুখটা আর নেই, সেটা যেন পিশাচ হয়ে গেছে। পিশাচ যেন বন উল্লাসের চামড়া খুবলে মগজ খেয়ে ফেলেছে, আর স্মৃতির বুক ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে। বুকের ভেতরে কলিজা বা সেই হৃৎপিণ্ডের কোনো চিহ্ন মাত্র নেই, আর নাড়ি ভুড়ি বাইরে বেরিয়ে আছে। আমি ভয় পিছিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই স্মৃতির বাবা ফারুক মিয়া আমার হাত দুটো লোহার মতো শক্ত করে ধরলেন। আমি দেখলাম তার চোখ দিয়ে তখন জল নয়, ঝরছে রক্ত অশ্রু। তিনি হাহাকার করে বললেন, রফিক ভাই, তুমি সবার মতো চলে যেও না, আর তুমি ভয় পেও না ভাই। বেঁচে থাকতে অমানুষগুলো আমার মা মরা মেয়েটার চুরিতে কালি মেখে দিয়েছে, আর ধীরে ধীরে আমার মেয়েটাকে বেড়েছে। আর মরে যাওয়ার পরেও আমার মেয়েকে কোনো নরপিশাচ ওই লাশটা ছেড়ে কলিজা খেয়ে ফেললো। তুমি কবরটা দিয়ে দাও ভাই, না হলে শিয়াল কুকুরে কিছুই রাখবে না।
ফারুক মিয়ার সে আর্তনাদ শুনে আমি মনটাকে পাথরের মতো শক্ত করলাম। থর থর করে কাঁপতে কাঁপতে রীতিমতো স্মৃতির সেই ছিন্ন ভিন্ন দেহটা কবরে নাড়লাম এবং বাটি দেওয়ার সময় মনে হলো কবরের ভেতর থেকে কি একটা ভয়ঙ্কর গোয়ানি ভেসে আসছে, যেন বাটির নিচে কেউ ব্যথায় কাঁদছে আর বলছে, বড্ড লাগছে কাকা, বড্ড ব্যথা লাগছে। আজ এই ঘটনার 6 মাস পূর্ণ হয়েছে। এখন মাঝরাতে যখন বাতাস ভারী হয়েছে, গ্রামের সেই অমানুষগুলো দরজায় প্রতিদিন হাতের টোকার শব্দ শোনা যায়, আর মাঝরাতে অন্ধকার থেকে তাদের নাম ধরে ডাকে, আর তার কণ্ঠ যেন এতটাই ভয়ঙ্কর যেন কোনো স্বয়ং ডাইনি এসেছে। আয় আমার কাছে আয়, তোদের নিয়ে যাব, আমি কাউকে ছাড়বো না, আমি এসে গেছি। হঠাৎ একদিন রাতের বেলা একজন কান্নার আওয়াজ শুনতে পায়। তার নাম জোহরানি, যাকে লোকে কুটনা বোনা বলে ডাকে। মাঝরাতে তার ঘরের বাইরে থেকে একটা মেয়ের মায়াবী কান্নার শব্দ ভেসে আসে, আর কান্নার আওয়াজটা ঠিক কোনো নতুন বন্ধুর মতো এবং খুব মিষ্টি সুরে আওয়াজ ভেসে আসে, জোহরানির কানে ভেসে আসে। হঠাৎ আওয়াজের শব্দে জোহরানির ঘুমটা ভেঙে যায়। সে সম্মোহনের মতো ঘর থেকে বেরিয়ে আসে, আর সে লক্ষ্য করে আওয়াজটা বাঁশঝাড়ের দিক থেকে আসছে। আর তখন জোহরানি হারিকেনটা হাতে নিয়ে যখন সে বাড়ির পেছনে নিঝুম রাতে বাঁশঝাড়ে গিয়ে পৌঁছালো, তখন জোহরানি দেখলো একটা সাদা শাড়ি পরা নারী উবু হয়ে বসে আছে আর ঢুকরে ঢুকরে কাঁদছে। জোহরানি ধীর পায়ে এগিয়ে গিয়ে মেয়েটাকে বলল, ওই মেয়ে, তুমি কাঁদছো কেন? এই বাঁশবাগানে একা একা কি করছো? হঠাৎ করে মেয়েটা চুপ হয়ে যায়। একটু পরে মেয়েটা একটা বিকট পৈশাচিক অট্টহাসিতে জোহরানির দিকে ঘুরে তাকায়। জোহরানি দেখলো মেয়েটার বুক ছিঁড়ে আছে, আর বুকের ভেতরে কলিজাটা নেই, মাথায় চামড়া উপড়ানো। জোহরানি তখন ভয়ে পাথর হয়ে গেল। সে চিৎকার করে উঠল আর বলল, কে কে তুমি? সে বিভৎস অবস্থা তখন বাতাসের গতিতে গিয়ে সে কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে চিনতে পারছিস না জোহর? আমার কথা তোর মনে নেই? ভালো করে দেখ তো আমি কি। জোহরানি দেখলো মেয়েটার বুকটা অবিকল সে স্মৃতির মতো। তখন জোহরানি আর্তনাদ করে উঠলো আর বলল, স্মৃতি, তুই স্মৃতি, আমারে মাফ করে দে মা, আমারে মাফ করে দে। এটা বলে জোহরানি পালাবার চেষ্টা করে, কিন্তু তার পথ আগলে দাঁড়িয়ে সে অবরটি আবারও হিংস্র ভাবে বলল, কোথায় যাবি রে জোহর? আমার বুকটা যে বড় ফাঁকা, তোর কলিজাটা আমায় দিবি না? ওটা আমার লাগবে, তোমার কলিজা চাই, আমার কলিজাতে। তখন স্মৃতির রূপে অশরীরটা জোহরানিকে বাতাসে ভাসিয়ে তোলে, আর জোহরানির বুক ছেড়ে তার কলিজাটা বের করে নিয়ে আসে, আর খুশিতে হাসতে থাকে। তারপর থেকে এক একে সে অমানুষগুলো নিখোঁজ হতে শুরু করলো, আর উদ্ধার হতে লাগলো তাদের কলিজা ছাড়া ক্ষত বিক্ষত লাশ। আমি আজও একা নির্জন কবর করি। তখন আমার পেছনে সেই স্মৃতির রূপের ভয়ঙ্কর ডানিটা আমার পেছন থেকে বলে, রফিক কাকা, আজকে কার কবর করছো? নতুন মানুষের কবর বুঝি? তুমি কত খবর করবে? আমি গ্রামের লাশের বন্যা বসিয়ে দিব, আমি গ্রামকে নরক বানিয়ে দিব। আমি ফিরে এসেছি। তখন আমি ভীষণ ভয় পাই, আমার শরীরটা কাঁটা দিয়ে ওঠে। আমি পিছনে তাকাতে পারি না, কারণ সে খুব ভয়ঙ্কর জলফকির। আপনি কিছুটা করুন জলফকির, না হলে গ্রাম ধ্বংস হয়ে যাবে। জল তখন এমন কথা শুনে হতভম্ব হয়ে গেছে। তার মাথার উপরে যেন আকাশটা ভেঙে পড়েছে। কি হচ্ছে সব, আর কেন বা হচ্ছে? সে সবাইকে সান্ত্বনা দিয়ে বলল, আপনারা এখন সবাই বাড়িতে চলে যান, আমি ব্যাপারটা দেখছি। এটা বলেই রীতিমতো বাড়িতে আরো লোকজন চলে আসে, আর একজন জনুকে বলল, চলো ভাই, চলো ভাই, জানো তো আজাব নামে আসছে। জনু তখন বলল, আজাব? আমার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? জলদি জলদি বলুন না। লোকটি তখন বলল, আমার পাশের এক গ্রামের মাতব্বর মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে 7 থেকে 8 দিন আগে। কিন্তু কবরস্থানে মসজিদ থেকে ইমাম সাহেব একটি কান্নার আওয়াজ শুনতে পান। লোকটি ঠিক কবরস্থানের ভেতর থেকে আসছিল। ইমাম সাহেব যখন কবরের ভেতরে যান, তখন তিনি দেখতে পান আওয়াজটা নতুন কবরের ভেতর থেকে আসছে। আর আওয়াজটা এতটাই ভয়ঙ্কর যে মনে হচ্ছে কবরের ভেতর থেকে কাউকে ছিঁড়ে ফেলা হচ্ছে। আর মানুষটার চিৎকার করছে। মানুষটা এমন ভাবে চিৎকার করছিল যেন ইমামের বোন মোমের মতো বলে গেল, আর সে নিজেকে ধরে রাখতে পারলো না। সে কোদালটা নিয়ে কবর খুঁড়তে লাগলো। কবর খোঁড়া শেষ হলে সে লক্ষ্য করে কবরের ভেতরে ভয়ঙ্কর সাপ মাতব্বরের লাশটাকে পেঁচিয়ে ধরেছে। আর সেই সাপটি রীতিমতো 5টা মাথা। সাপটি
মাতব্বরের মুখে একের পর এক কামড় বেরিয়ে যাচ্ছে, আর সাপের কামড়ে মাতব্বরের মুখের চামড়া ছিঁড়ে যাচ্ছে, সেই চামড়া আবার অলৌকিকভাবে মুখের সাথে লেগে যাচ্ছে। তারপর সাপটি আবারও কামড় দিচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য বলে বোঝানো যাবে না। আর মৃত্যুর পরে চিৎকার যে এত কষ্টের, কেউ শুনতে পায় তার হৃদয় বোমের মতো গলে যাবে। তখন মৃত মাতব্বরের চিৎকার শুনে পুরো গ্রামবাসী কবরের স্থানে ছুটে আসে, আর সেখানে মাতব্বরের ছেলেও ছিল। মাতব্বরের ছেলে তার বাবার এমন অবস্থা দেখে তিনি 3 হাত লম্বা একটা বাঁশ নিয়ে আসে, আর সাপের মাথায় একটা চোরে বাড়ি মারে। তখন সাপটি রেগে গিয়ে মাতব্বরকে ছেড়ে মাতব্বরের ছেলের দিকে তাকায়। গ্রামের সবাই দেখতে পায় সাপটি নিঃশ্বাসের সঙ্গে যেন আগুন বের হচ্ছে, আর তার চোখগুলো লাল হয়ে গেছে, তার শরীর থেকে গরম হাওয়া বের হচ্ছে, আর তার দাঁতে কবর পুড়ে যেন কয়না হয়ে গেছে। সাপটি তখন ফিস ফিস করে কবর থেকে উঠে আসে। গ্রামবাসী এদিক ওদিক দৌড়ে পালাতে লাগলো। মাতব্বরের ছেলে বাঁশটাকে ফেলে রীতিমতো দৌড়াতে থাকে। তখন সাপটি তার পেছনে ছুটতে থাকে, কিন্তু সাপটি যেখান দিয়ে যাচ্ছিল সেই জায়গাটা যেন কয়না হয়ে যাচ্ছিল। মাতব্বরের ছেলে দৌড়াতে না পেরে একটা পুকুরে ঝাঁপ দেয় এবং সাঁতার কাটতে থাকে, আর সাপটি পুকুরের কাছে থেমে যায়। তখনই সাপটি পানিতে একটা ফু দেয়, আর পানিটা আগুনের মতো গরম হয়ে যায়। পুরো পুকুর যেন গরম বিষে রীতিমতো টকপক টকপক করে ফুটতে থাকে, আর মাতব্বরের ছেলে সেখানেই মারা যায়। আর সেই পানি রীতিমতো 3 দিন ধরে ফুটতে থাকে। বিষে পানির রং নীল হয়ে গেছে। জুলু ভাই, এগুলো কি হচ্ছে? আমাদের কি হবে এবার? আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না। জুলু ভাই, কিছু একটা করুন। তখন জুলু বলল, কেউ চিন্তা করবেন না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। এও চিন্তা করবেন না, কেমন? আমি দেখছি। আমি আগে আমার বন্ধুর সঙ্গে কথা বলি, ডানিটার একটা ব্যবস্থা করি, কেমন? সবাই বাড়ি ফিরে যান। জোড়ু তখন অজু করে তার ঘরটা ভালো করে পবিত্র করে নিল, এবং তখন 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। নামাজ পড়া শেষ করে দরজা জানালা বন্ধ করে ফেলে, আর একটা মোমবাতি জ্বালিয়ে চায় নামাজে বসে সূরা ইয়াসিন পড়তে থাকে, আর মনে মনে এখানে আয়াত জিনকে ডাকতে থাকে। প্রায় কয়েক ঘন্টা পরে জোড়ু চিৎকার করে বলতে থাকে, আয়াত, আপনি কোথায়? আমাকে সাড়া দিন। এই মণিপুর গ্রামবাসী অনেক বিপদে আছে, আজ আপনাকে অনেক দরকার। আপনি না আসলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। আপনি কোথায় আছেন আয়াত? আমাকে সাড়া দিন। ঠিক সেই মুহূর্তে মোমবাতির আলোটা নিভে যায়, আর ঘরের বাতাসটা ভারী হয়ে ওঠে, আর পবিত্র সুঘ্রাণে ঘরটা ভরে যায়। ঘ্রাণটা এতটাই সুমধুর ছিল, এতটাই মিষ্টি ছিল যে জনু কিছুক্ষণের জন্য বেহেস্তের ভেতরে যেন ভাসছিল। হঠাৎ করে একটা নুরানি আলো ঘরের মধ্যে জ্বলে ওঠে, আর সেই আলোর ভেতরে একটা সুন্দর পুরুষ বসে আছে, আর তার আলোয় ঘরটা জ্বলজ্বল করছে। জনু ফকির বুঝতে পারে সে আয়াত জিন চলে এসেছে। জনু তখন আনন্দে আত্মহারা হয়ে ওঠে, আর আয়াত জিন তখন বলল, আসসালামু আলাইকুম জনু, কেমন আছো? তুমি কি ভালো আছো? আর কি হয়েছে তোমার? কেন ডাকতে আমায়? জনু তখন অবুঝ বাচ্চার মতো কেঁদে ফেলে, আর আয়াত জিন তখন অবাক হয়ে তার কান্না দেখছিল। আয়াত জিন তখন বলল, জনু, কান্না থামাও। সবকিছু কান্নার সমাধান হয় না। তোমার বোনকে শক্ত করো, আর আমায় সবকিছু খুলে বলো। জনু তখন আয়াত জিনকে সমস্ত ঘটনা বলতে লাগলো। জনু তখন বলল, আয়াত, এই গ্রামে তো আজাব নেমে এসেছে, আর একটা ভয়ঙ্কর ডাইনির আগমন ঘটেছে। সে রীতিমতো এই গ্রামের হত্যা কাণ্ড শুরু করেছে। কিছু লোককে মেরে কলিজা নিয়ে যাচ্ছে। আয়াত, এই ডাইনি কে, কোথা থেকে আসলো, একটু খবর নিন না। তখন আয়াত জিন চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া পড়তে লাগলো, আর সাথে সাথে ঘরের মধ্যে একটা জিন চলে আসে, আর আয়াত জিনকে বলে, বাদশা আয়াত, আপনি আমাকে ডেকেছেন, এটা আমার সৌভাগ্য। আর আপনি আমাকে বলুন, আমি আপনার কি খিদমত করতে পারি? আমি হলাম রায়ান। তখন আয়াত জিন বলল, রায়ান, তুমি হলো সেই জিন যার এই পৃথিবীর সমস্ত খবর নিতে পারো। তখন রায়ান জিন বলল, আপনি একদম ঠিক বলেছেন বাদশা আয়াত। এখন আপনি বলুন, আমি কি খবর নিয়ে আসবো আপনার জন্য? তখন আয়াত জিন তার গ্রামের সমস্ত ঘটনা বলল, আর বলল এই গ্রামে কি হচ্ছে তার খবর নিতে। রায়ান তখন বলল, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন। তখন রায়ান জিন উধাও হয়ে যায়, আর কিছুক্ষণ পরে রায়ান জিন ফিরে আসে, আর আয়াত জিনের কানে ফিসফিস করে কিছু একটা বলে যায়। জোরু তখন আয়াত জিনকে বলে, আয়াত, রায়ান জিন আপনাকে কি বলেছে? আয়াত জিন তখন ধীর কণ্ঠে বলল, জনু, এই গ্রামের উপরে ভয়ঙ্কর ডাইনির আগমন ঘটেছে, আর সে পাতালের এক ভয়ঙ্কর ডাইনি, আর সেই সাথে পাতালের সত্তার ইসরায়েলও আছে, আর এই ইসরায়েলের কোনো খোঁজ নিতে পারেনি। জোরু তখন বলল, তাহলে তো ভয়ঙ্কর জিন আর ডাইনিকে পাতাল থেকে উঠে আসার জন্য কে সাহায্য করলো? আয়াত জিন তখন বলল, জনু, এটা আর কেউ নয়, এটা স্মৃতির বাবা। এই কথাটা শুনে জনু রীতিমতো হতভম্ব হয়ে গেছে। কিভাবে সম্ভব? বলছি জনু,
জোরো তাকে কাল পরিচালনা করছে কালের স্বার্থে, কিন্তু নির্পদ ফারুক মিয়া জানতো না সে কি করছে। সে তার মেয়ে হারানোর কষ্টেই কাজ করেছে, আর কাল সেই সুযোগটাই দিয়েছে। জোরো তখন বলল, আয়াত তাদের কিভাবে ডাকলো, আর ফারুক মিয়া এই কাজ কিভাবে করলো? তখন আয়াত জিন বলল, শুনবো। তারপর বলতে লাগলো, জোরো ফকির মিয়া পেশা একজন কবিরাজ। তার একটা জমি ছিল বাবুর খাটলার সাথে। ফারুক মিয়া যখন তার জমিতে যেত, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেত। আওয়াজটা খুব ভারী কণ্ঠে বলতো, আমাকে মুক্তি দে, আমাকে মুক্তি দে। যে আমাকে মুক্তি দেবে আমি তাকে ধনী করে দেব, যে আমাকে মুক্তি দেবে তাকে আমি রাজা বানিয়ে দেব। তবে হলাম কাল। কিন্তু ফারুক মিয়া এই কথা নিজের কাছে রেখে দেন, কাউকে কিছু বলেন না। কিন্তু ফারুক মিয়া একটা মেয়ে ছিল স্মৃতি, দেখতে খুব সুন্দর এবং শান্ত। তার মন ছিল ফুলের মতো পবিত্র, কিন্তু মেয়েটা যতবার ঘরে আসে ততবার বিয়ে ভেঙে যায়। আর এর পিছনে রয়েছে গ্রামের কিছু মানুষের হাত। তারা ফারুক মিয়ার সুখ দেখতে পেত না। তারা যতবার বিয়ের ঘর আসতো, তারা পাঁচপক্ষের কান পড়া দিয়ে বিয়েটা ভেঙে দিত। জুরু এই কাজ একবার দুবার নয়, 10 বার করেছে। তখন গ্রামের মহিলারা তাকে অপয়া বলে এবং অলক্ষী বলতে লাগলো, আর তার গলায় দড়ি দিয়ে মারা হয়। আর সবচেয়ে বড় নিকৃষ্ট কষ্ট হলো, যখন মেয়েটি মারা গেল তাকে কেউ জানাজা পড়াতেও আসেনি। শুধু কয়েকজন যুবক ছিল, আর কবরস্থানে নেওয়ার সময় কয়েকটা আদমখোর তার বুক চিরে কলিজাটা খেয়ে ফেলে। ফারুক মিয়ার এমন মানবিক মৃত্যু কেউ মেনে নিতে পারছিল না। সে যখন বাড়িতে যাবে, বাবুর খাটলা থেকে সব শব্দ তার কানে আসে, কি যেন খুব ভারী কণ্ঠে বলছিল, ফারুক তুই চিন্তা করিস না, তুই আবার কথা মতো চললে তোর বীর মৃত্যুর প্রতিশোধ নিতে পারবি। আর তুই রাজি থাকতে আমাকে বল, তোর বীর প্রতিশোধ নিবি কিনা? বল ফারুক, বল। তখন ফারুক মিয়া বলে ওঠে, কে তুমি? আমাকে তোমার পরিচয় দাও। তখন বাবুর খাটলা থেকে একটা অট্ট হাসি ভেসে আসে। আমি হলাম সেই ছায়া, যার কোনো শেষ নেই। আমি অমর, আমার কোনো মৃত্যু নেই। আমি হলাম কাল। ফারুক মিয়া তখন বলল, ঠিক আছে, আমার মেয়ে মৃত্যু হয়েছে, আর যাদের জন্য আমার মেয়ে মারা গেছে তাদের শান্তিতে থাকতে দেব না। কাল আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি কি করব? তখন কাল বলল, তোর মেয়ের লাশ কবর থেকে উঠিয়ে তুলে নিয়ে আসবি, আর বাবুর ঘাটার উপরে উত্তর পাশে দেখবি একটা কালো পাথর আছে, সেই পাথরের নিচে চাপা দিয়ে আসবি। সাবধান, কেউ যেন না জানে। আর একটা সাদা পাঠা নিয়ে আসবি, সাথে একটা লাল মোরগ, পিতলের বাটি, 3 রাস্তার বাটি, 7 পুকুরের পানি আনতে হবে। তারপর সেখানে আগুন জ্বালিয়ে তোর মেয়ের রক্তে ভেজা কাফন, মাথার চুল, হাতের নখ রাখতে হবে। সাদা পাঠার উপরে তোর মেয়ের রক্ত দিয়ে গ্রামের নাম লিখে দিবি। তখন আমি তোকে বংশ শিখিয়ে দিব। কিন্তু এই কথা শুধু তোর আর আমার। ফারুক, বলে রাখিস, আমি হলাম কাল। আর রাত যখন গভীর হলো, ফারুক মিয়া কবরস্থান থেকে স্মৃতির লাশ নিয়ে আসে। একটা ধপধপে সাদা পাঠা আর একটা লাল মুরগি, স্মৃতি রক্তের ভেজা লাল কাফড় এবং মাথার চুল ও হাতের নখ সামনে একটা বৃত্ত তৈরি করে। ভিতরে ছিল তারার মতো। তার মাঝখানে স্মৃতির সবকিছু রাখলো, আর কিছু কাঠের আগুন জ্বালিয়ে দেয়, আর সেই আগুন দিয়ে দেয় এক টুকরো সাদা চন্দন কাঠ। ফারুক মিয়া তার সামনে থেকে লাল মুরগিটা জানোয়ারের মতো টান দিয়ে ছেড়ে ফেলে, আর তার রক্ত পিতলের একটা বাটিতে নিয়ে নেয়। সে যেন একসাথে 2 পাতালের শয়তানকে আহ্বান করছে। আগুন যখন দাও দাও করে জ্বলছিল, তখন পিতলের বাটি থেকে কিছু রক্ত আগুনে ছিটিয়ে দেয়, আর বিড়বিড় করে বংশ পড়তে থাকে। আর সাথে সাথে পুকুরের চারপাশ বাতাস রীতিমতো ভারী হয়ে ওঠে। চারপাশ থেকে শোনা যায় ফ্যাকশিয়ানের ডাক, আর আগুনের ভেতর থেকে বেরিয়ে আসে ফ্রিড। সে আর কেউ নয়, পাতালপুরের সন্তান ইসরাইল। আর সেই একসাথে তার বৃত্তের ভেতর থেকে আসে এক অশরীরী, সে আর কেউ নয়, ডাইনি জলেখা। আর তারা দেখতে পায় তাদের সামনে একটা সাদা পাঠা। আর ফারুক মিয়া তার হাতে রামদা নেয়, আর পাঠাটাকে এক কোপে মাথা থেকে আলাদাটা করে ফেলে। তখন জিন ইফরিত আর সেই ডাইনি যখন উল্লাসে মেতে ওঠে আর বাধাবিহীন পাঠার উপরে ঝাঁপিয়ে পড়ে, আর তখন তারা দেখতে পায় পাঠার গায়ের রক্ত দিয়ে লেখা আছে, বনিপুর গ্রামবাসীর মৃত্যু শুরু হলো। আর তারপর থেকে শুরু হয় এই গ্রামে আবারও মৃত্যুর খেলা। জেফরি ভাই, আমি মাইনুদ্দিন।
কাল গল্পের অরিজিনাল লেখক। আমি চৌধুরী বাড়ি তাঁতখানা থেকে গল্পটা লিখছি। প্রিয় জসি ভাই, আমার মা অনেক অসুস্থ, আমার মায়ের লিভারের রোগ ধরা পড়েছে, আমরা অনেক সমস্যার মধ্যে আছি। আমি তারপরও আপনার জন্য এই গল্পটা লিখেছি ভাই। আপনি সবাইকে বলে দিবেন আমার মায়ের জন্য দোয়া করতে, আমার মাকে যেন আল্লাহ পাক সুস্থ করে দেন খুব দ্রুত। জসি ভাই, আজ এই পর্যন্তই দিলাম। এই গল্পটি অনেক বড় হবে, তাই বাকি গল্প আমি পরে পার্টে শেয়ার করবো। জসি ভাই, যদি গল্পটি ভালো লাগে আপনার সুমধুর কণ্ঠে সবাইকে পড়ে শোনাবেন, আর আমি আপনার মুখে গল্প শোনার অপেক্ষায় রইলাম। বলছিলাম বাইনুদ্দিন। ওয়াও, হোয়াট আ স্টোরি! এবং কাল গল্পের কিন্তু তৃতীয় পার্ট আমরা আজকে শুনে ফেললাম। দ্যাট ইজ অ্যামেজিং, অ্যামেজিং বলতে হবে। এবং কাল গল্পটা বেশ বড় বোঝাচ্ছে, বেশ বড় সিরিজ। এক একটা এপিসোডে 1 ঘন্টার কাছাকাছি হচ্ছে। চমৎকার ছিল, সত্যি চমৎকার ছিল। এবং আমি বলতে চাই যে আমি সহ আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারা সবাই অবশ্যই মঈনুদ্দিন ভাইয়ের মায়ের জন্য দোয়া করবেন। তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়েছে, এবং আমিও দোয়া করি আল্লাহর কাছে আপনার আম্মু যেন খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠে এবং আপনাদের মাঝে আবারও ফিরে আসে। আমিন। এবং আমি চাই যে আপনি আবারও আমাদের মাঝে তাড়াতাড়ি কাল গল্পের পরবর্তী পার্ট নিয়ে আসেন। এবং খুব সুন্দর হচ্ছে এই গল্পটা, বাই দ্য ওয়ে, এবং সত্যি মনের মতো সুন্দর একটা ঘটনা হচ্ছে। পারফেক্ট। বোঝাই যাচ্ছে যে গল্পটা বেশ বড় এবং ইউনিক প্যাটার্নের স্টোরি। খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এই অসাধারণ ঘটনা আমার কাছে পাঠানোর জন্য। আমি বিশ্বাস করি যে আপনারা যারা যারা শুনেছেন বা যারা যারা শুনছেন ঘটনাটি, অবশ্যই আপনাদের নিজ নিজ দায়িত্বে ঘটনাটি শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে ঘটনাটি। এবং আপনাদের কাছে ভালো লাগলে বলতে আমাদের কষ্ট সার্থক হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। সো আমি এতটুকুই বললাম। আপনারা প্লিজ চেষ্টা করবেন আপনাদের তরফ থেকে শেয়ার করে দিতে। আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনাটি আমার কাছে অনেকটা এভাবেই তিনি লিখে পাঠিয়েছিলেন। আসসালামু আলাইকুম জসি ভাই, আশা করি আপনি এবং ভৌতিক দুনিয়ার সকল শ্রোতাবৃন্দরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি মেহেদি বলছি ঢাকার কেরানীগঞ্জ থেকে। আবারও চলে আসলাম ভৌতিক দুনিয়ায় আরেকটি সংগৃহীত ঘটনা নিয়ে। ঘটনা যদি ভালো লাগে তাহলে প্রিয় ভাই শেয়ার করে দিবেন। চলে যাই তাহলে মূল ঘটনায়। আমার এক দুঃসম্পর্কের বাসী, নাম মিনি বাসী, শ্বশুর বাড়ি থেকে দূরে মিশুর সঙ্গে থাকতো। মিশুর চাকরির সুবাদে বাসী নিজেও একটা স্কুলে পড়তো বিয়ের আগে। বিয়ের পর বাসী স্কুলের চাকরি ছেড়ে দেয়। মিনি বাসীর ছেলে ইভান একটু বড় হবার পর বাসী আবারও মিশুর বাড়িতে ভাড়া নেওয়া ফ্ল্যাটের কাছে একটা বাচ্চাদের স্কুলে জয়েন করে। স্কুলে পড়িয়ে দুটো বাড়িতে টিউশনি পড়িয়ে বাসী বাড়িতে ফিরত। আমার মনে আছে সে বছর আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সবে। আমার মাসতুতো ভাই তখন ক্লাস 5-এ পড়ে। পরীক্ষা শেষে আমি বাসীর বাড়িতে থাকতে গিয়েছিলাম মাসখানেকের জন্য। আগে ভাই একা একা বাড়িতে থাকতো, মাসি স্কুলে চলে গেলে ভাইয়েরও স্কুলে থাকতো। ভাই ফেরার ঘন্টা খানিক পর মাসিও বাড়িতে চলে আসতো। মিশু বাড়ির ফিরতো অনেক রাত করে। তা যাই হোক, এবার মূল ঘটনায় আসি। মাধ্যমিক পরীক্ষার পর যখন মাসির বাড়িতে যাই, প্রথম দিন তিনি বেশ আনন্দের সঙ্গে কেটেছিল। মাসি স্কুলে চলে যেত। ভাইয়ের সেই সময় ক্লাস 5-এ অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেছে। আমি আর ভাই বাড়িতেই থাকতাম। মাসি সকালে রান্না বান্না করে রেখে যেত ফ্রিজে। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সব রাখা থাকতো। যখন ইচ্ছে হতো দুই ভাই বোন মিলে খেতাম। কখন ভাইয়ের সাথে লুডো খেলতাম, আবার কখনো একসাথে বসে টিভি দেখতাম, খুব গল্প করতাম। আমি ভাইয়ের সঙ্গে থাকায় মিনি মাসিও বেশ নিশ্চিন্তে থাকতো। 3 দিন 4 পর একদিন দুপুর বেলায় খেয়ে দিয়ে উঠে আমার ভীষণ ঘুম পেয়ে গেল। সেদিন যেন একটু বেশি ঘুম পাচ্ছিল। অন্যদিন খেয়ে উঠে ভাইয়ের সঙ্গে গল্প করতাম, কিন্তু সেদিনটা এত ঘুম পেল যে খাটে ভাইয়ের পাশে শুয়ে ঘুমিয়ে পড়লাম। ভাই সেই সময় আমার পাশে বসে বসে টিভি দেখছিল। সময়টা বিকেল 3টে কি 3:30 মতো হবে। কিছুটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। মাসির বেডরুমের পাশে ছিল ওদের ড্রয়িং রুমটা। ঘুম থেকে উঠে দেখি ড্রয়িং রুমটা খটখটে অন্ধকার। ঘুম ঘুম চোখে আমি বুঝতে পারছি না যে সময়টা দুপুরবেলা নাকি রাতের বেলা। ইভু ইভু বলে কয়েকবার ডাক দিতে দিলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। অবস্থাতে মাথার দিকটায় ঘাড় উঁচিয়ে দেখি টিভিতে কার্টুন চলছে ক্ষীণ শব্দে, কিন্তু কোথাও
ইভান নেই। ভাবলাম হয়তো ওয়াশরুমে গেছে। তারপর হঠাৎ করে খেয়াল করলো ইভু তো ওয়াশরুম দরজার ছিটকে নিয়ে হাত পায় না। ও একা যাবে না কখনোই, ওয়াশরুমে যেতে হলে আমাকে ডাক দেবে। বাস সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়লাম। একটা অদ্ভুত চিন্তায় গা শিউরে হয়ে গেল। সঙ্গে সঙ্গে খাট থেকে নেমে ড্রয়িং রুমে চলে গেলাম। কি অন্ধকার রুমটা! দেখলাম রুমের জানালা সব দিক পর্দা দিয়ে টেনে দেওয়া হয়েছে, আর জানালাগুলো বন্ধ। আমার স্পষ্ট মনে আছে ঘুমোতে যাওয়ার আগে আমি বন্ধ করিনি কোনো জানালা। তখনই চোখে পড়লো কোনার দিকের সেই জানালাটায় ওই তো ইভু দাঁড়িয়ে রয়েছে বাইরের দিকে মুখ করে। অর্থাৎ আমি ওর পেছন দিকটা দেখতে পাচ্ছি। জানালার পর্দা হালকা ফাঁকা করে ভাই সেখানে দাঁড়িয়ে আছে। আমি তো হেসে এগিয়ে গেলাম ওর দিকে। বললাম, ওরে দুষ্ট ছেলে, কখন থেকে ডাকছি আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? মুখে যাই বলি না কেন আমার একটা অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছিল। গা ছমছম করছিল আমার। মনে মনে ভাবলাম ফাঁকা ফ্ল্যাটে আছি বলে হয়তো এমন অনুভূতি হচ্ছে। আর ইভু যথেষ্ট ছোট। যাই হোক, ইভুর পেছনে দাঁড়িয়ে আবারও ওর নাম ধরে ডাক দিলাম, কিন্তু ও কোন রকম রেসপন্স করলো না। একইভাবে ঝাঁয় দাঁড়িয়ে রইল। এবার ওর ডান কাঁধে হাত রেখে সামান্যটা ঝাঁকুনি দিতেই আমার যে অভিজ্ঞতা হয়েছিল আমি কোনোদিন ভুলবো না। এবং পিছন করে তাকাতেই দেখলাম ওর চোখের মনে দুটো সম্পূর্ণ সাদা এবং ঠিক একটা বড় মানুষের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি বাবা গোবরে চিৎকার দিয়ে ছিটকে গিয়ে পড়লাম বেঁচেতে। চমকে তো তখন সবে মাত্র শুরু। হঠাৎ শুনলাম পেছনে গলা ইভোর। একজন বলছে, দিদি ভাই, আমি ওয়াশরুমে যাবো, ছিটকিনিটা খুলে দাও। আমি পেছনে তাকে দেখি ইভু বেডরুমের দরজার সামনে দাঁড়িয়ে চোখ টলছে। এবার ধীরে ধীরে সামনের দিকে তাকিয়ে দেখলাম সেই বাচ্চাটা তখনও একইভাবে দাঁড়িয়ে রয়েছে। ওর দৃষ্টি ইভুর দিকে। আমার ভাই ছোট তো, তাই হয়তো ও কিছুই খেয়াল করেনি। আমি আর কিছু চিন্তা ভাবনা না করে এক ছোট রীতিমতো ইভুর কাছে গিয়ে পৌঁছালাম। আর তারপর ছো মেরে সঙ্গে করে বেডরুম থেকে দরজাটা বন্ধ করে দিয়ে একদম বেরিয়ে গেলাম। কপালে হাত দিয়ে বুঝলাম আমি কামছি দর দর করে। মনে হলো বাইরে থেকে কেউ যেন দুবার দরজা ধাক্কা দিল। ইভুকে কোলের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় বসে রইলাম। বেচারা বারবার করে টয়লেটে যেতে চেয়েছিল, দরজা খুলে বেরোনোর জন্য কান্না করছিল, কিন্তু ওকে আমি বেরোতে দিইনি, কিছুতেই বেরোতে দিইনি। বিকেলে 4:30টার দিকে বাইরে দরজায় বেল বাজলো। বুঝলাম বাসি এসে গেছে, কিন্তু দরজা খুলতে যাওয়া মানে ড্রয়িং রুম পেরিয়ে যেতে হবে। সাহসের উপরে ভর করে নেমে এলাম বিছানা ছেড়ে। ইবুকে ওই ঘরে বসিয়ে এক ছুটে গিয়ে বাইরে দরজাটা খুলে দিলাম। দেখলাম মাসি দাঁড়িয়ে রয়েছে হাসি মুখে। মিনি মাসি ঢুকতে ঢুকতে বলল, কিরে, কখন থেকে বেল বাজাচ্ছি, ঘুমিয়ে পড়ছিলে বুঝি? আমি কিছুই বুঝে উঠতে পারলাম না এবং কিছু বললামও না। বাসিকে সম্পূর্ণ চেপে গেলাম বিষয়টা। জানি না কেন কিছু বলতে পারলাম না, হয়তো আমার কথা কেউ বিশ্বাস করবে না এই ভেবে। যাই হোক, সেদিন বেশও একটু রাত করেই বাড়িতে ফিরেছিল। ফেরার পর থেকেই দেখেছিলাম বেশর মুখটা বেশ থমথমে। খেতে বসেও বিশেষ কথা বললো না। রাত 12টা নাগাদ আমি ওয়াশরুমে যাচ্ছিলাম। প্রসঙ্গত বলে রাখি, আমি আর ভাই মাসিদের বড় বেডরুমটাতে ঘুমাতাম, আর পাশের ছোট্ট বেডরুমে মাসি আর বেশও ঘুমাতো। সেদিন ওয়াশরুমে যেতেও আমার একটু ভয় ভয় করছিল, কারণ একটা ওয়াশরুম ড্রয়িং রুম আর অপরটা মাসির বেডরুমের সাথে অ্যাটাচড করা। অত রাতে মাসিদের নক করতেও ইচ্ছে করছিল না। আমার ড্রয়িং রুমে একা একা যেতেও কেমন যেন ভয় ভয় করছিল। কিন্তু প্রকৃতির ডাকে সারা না দিয়ে মানুষের কোনো উপায় থাকে না, তেমনি আমারও কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে মাসির ঘরে যাচ্ছিলাম। ওদের ঘরে দরজাটা ভেজানো ছিল। আমি বাইরে থেকে শুনতে পেলাম মেশো মাসিকে ফিসফিস করে বলছে, জানো, আমাদের ফ্ল্যাটের উল্টো দিকের বড় রাস্তার ওপারে যে সেনদের বাচ্চা আছে না, কইছে যার সাথে ইপু ছোটবেলায় পার্কে গিয়ে খেলতো, ওই বাচ্চাটা আজ পুকুরে ডুবে মারা গেছে। মাসি তো শুনি রীতিমতো হাই হাই করে বলে উঠলো, আহারে, আমাদের ইতুর বয়স তো সেরেটিকো, কি খেলতো ওর সাথে ছোটবেলায়। ওর মাটাও খুব ভালো ছিল গো। শুনেছিলাম বাপটাই ওদের মদের ভাষা। ওদের স্বামী স্ত্রী সম্পর্কে একদম ভালো ছিল না। মিয়ান বাচ্চাটা ছিল ছাড়াছাড়ি হয়নি, একসঙ্গে থেকে গেছে। আমি সে সময় বেশর ঘরে ঢুকে গিয়েছিলাম ভেজানো দরজার ধাক্কা দিয়ে খুলে, কারণ কিছু শোনার মতো ধৈর্য বা চিন্তা বা ইচ্ছা আমার ছিল না। সেদিন ওয়াশরুমে ঘুরে এসে বিছানায় শুয়ে পড়লাম।
রাত তখন মাঝরাত। ঘরে একটা সবুজ নাইট ল্যাম্প জ্বলছিল টিম করে। আমার ঘুমটা ভেঙে গেল হঠাৎ করে। পাশ ফিরেই আমার হাত পড়লো ইভুর গায়ে। ধীরে ধীরে দুটো চোখ মেরে তাকালাম, আর তাকিয়ে দেখি ইভুর পাশে একটা বাচ্চা ছেলে বসে আছে। ওর মতোই বয়স হবে বাচ্চাটার। দুপুরের মতোই সে একই ভাবে ইভুর দিকে তাকিয়ে রয়েছে। আমি ওর দিকে তাকাতেই বাচ্চাটার নজর পড়লো আমার দিকে। ওর চোখ দুটো পুরো সাদা, চোখে আলাদা করে কোনো মনি নেই। আমি ভয়ে চিৎকার করতে গিয়েও যেন পারছিলাম না, চেঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেউ যেন আমার গলার চুটিটা চেপে ধরে রেখেছিল। ধর ধর করে খাচ্ছিলাম, হাত পা অসাড় হয়ে রীতিমতো বেঁকে আসছিল আমার। ছেলেটাকে দেখতে পাচ্ছি, ওর উপস্থিতি অনুভব করতে পারছি, কিন্তু কিছুই করতে পারছি না। বুঝতে পারছিলাম ইভুর কোন একটা বিপদ হতে চলেছে, কিন্তু আমি অসহায়ের মতো তাকিয়ে রয়েছি, আর আমার দুটো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আমি জানি না আমার এই অসহায়তার কথা কোনদিন কেউ অনুভব করতে পারবে কিনা। এরপর দেখলাম ইভু উঠে গিয়ে খাটের উপরে বসলো। বাচ্চাটার মুখে তখন একটা ক্রূর হাসি। ও খাট ছেড়ে উঠে পড়লো। তারপর ধীরে ধীরে দেখলাম বাচ্চাটা ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। হারফকে অনুসরণ করে উঠলো ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল সেই সময়। চোখ দুটো দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু কিছুই করতে পারছিলাম না। ইভুকে আটকাতেও পারছিলাম না। ও কেমন যেন বংশ মুক্তির মতো পেছন পেছন ঘর ছেড়ে বেরিয়ে গেল বাইরে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমার হাত পা ছেড়ে গেল। আমি দৌড়ে উঠে ঘর ছেড়ে বেরিয়ে ড্রয়িং রুমে চলে যাই। সেখানে গিয়ে দেখি ওয়াশরুমে দরজাটা খোলা। ইভু তো দরজা খুলতে পারে না নিচ থেকে। সুইচ বোর্ড হাতছে হাতছে আলোটা জ্বালাই। তারপর যা দেখি তা দেখার জন্য বিন্দু মাত্র প্রস্তুত ছিলাম না আমি। এবং ওয়াশরুমের একটা জল ভর্তি বালতিতে মাথা চুবিয়ে বসে রয়েছে। ওর পোটা মুখটায় জলে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই আর চিৎকার করে উঠি। মাসি আর বিশো ওদের ঘরে রীতিমতো দৌড়ে বেরিয়ে আসে, আর বিশো দৌড়ে গিয়ে ইভুকে তোড়ে সেখান থেকে। ইভুর সারাটা শরীর শক্ত কাঠের মতো হয়ে গিয়েছিল সে সময়। ওর জ্ঞান ছিল না, মাসি কান্না করছিল। বিশোকে বারবার দোষ দিচ্ছিল ওয়াশরুমের দরজাটা খুলে রাখবার জন্য, কিন্তু আমি জানি বিষয়টা অন্য কিছু। খুব অদ্ভুত ব্যাপার। সেদিন আমি আর বিশোকে কিছুই বলতে পারলাম না। কেউ যেন আমাকে বারবার বাধা দিচ্ছিল, আর আমিও সেই বাধা অপেক্ষা করে কিছুই বলতে পারছিলাম না। পরের দিন সকালবেলা ইভু ধরুসে জ্বর আসলো। তখন ওর জ্ঞান ফিরেনি। মিশো ফোন করে ডাক্তার ডাকেন। ডাক্তার এসে ওকে প্রাথমিক চিকিৎসা করার পর কয়েকটা ওষুধ দিয়ে যান। একটু বেলার দিকে ইভু জ্ঞান ফিরে, কিন্তু একটা ঘোরের মধ্যে ছিল এবং সামনে বিড়বিড় করে কিছু বলে যাচ্ছিল। সেদিন মিশ্রর অফিসের একটা জরুরি মিটিং ছিল, তাই তাকে অফিসে যেতেই হয়। কিন্তু মিনি মাসি স্কুলে ছুটি নেয়। সকাল 10টা নাগাদ বাসি রান্নাঘরে ইভু বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল, আর আমি আমাদের ঘরটার সাথে লাগোয়া ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। সারা রাত ঘুমাইনি, একটু ঘুম ঘুম পাচ্ছিল। সে সময় মাসির ডাক শুনলাম, আমার নাম ধরে। আমি দৌড়ে গেলাম রান্নাঘরের দিকে। মাসি বলল, দেখ তো ইভু, এই মাত্র ওয়াশরুমে দিয়ে গেল। আমি মাসিকে বললাম, না না মাসি, ইভু তো ঘরে ঘুমাচ্ছে। মাসি বলল, ধর বোকা, তুই সর, আমি গিয়ে দেখি। এই বলে মাসি আর আমি দুজনেই বেডরুমে গিয়ে দেখি ইভু আগের মতো বিছানা শুয়ে অঘরে ঘুমাচ্ছে। মাসি দ্রুত গতিতে পা চালিয়ে ওয়াশরুমে গেল। আমিও গেলাম মাসির সঙ্গে। দেখলাম ওয়াশরুমের দরজা হাট করে খোলা। কল থেকে রীতিমতো জল গড়িয়ে পড়ছে, যেন কেউ একটু আগে সেখানে ছিল। এবার মাসিও একটু ভয় পেয়ে যায় আর বিড়বিড় করে পড়ল, তাহলে কে ছিল রে এখানে? আমি তো যে ইভুকে দেখলাম, স্পষ্ট ইভু। আমি আর দেরি করলাম না। সেদিন দুপুর বেলায় বাসিকে সমস্ত ঘটনা জানালাম। বাসি শুনতে শুনতে ভীষণ ভয় পেয়ে গেল এবং ইভুকে ঘুমন্ত অবস্থায় জড়িয়ে ধরলো বুকে। মাসি বলল, আজকে দিনটা অপেক্ষা কর বুঝলি, কালকে তোর মেশোর অফিস ছুটি, ওকে জানাতে হবে সবটা। আজ রাতে আমি তোর আর ভাইয়ের এই ঘরে শুভ। বিশু অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন। সেদিন রাতে বিশুকে আর কিছুতেই আমরা কিছুই জানানি। বিশু শুধু বলল, আমি ইভুর সাথে ঘুমাবো আজ। বিশু প্রত্যুত্তরে বলল, অসুবিধা নেই, খালি বাচ্চাটাও ঘুম হয়নি সারা রাত। তুমি বরং ওকে নিয়ে আমাদের ঘরে শুয়ে পড়ো, আমি ইভুর সঙ্গে শুয়ে পড়বো। আমরা সবাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম সেদিন। আমি আর মাসি একটা ঘরে, বিশু আর ইভু একটা ঘরে। সে সময় আমাদের কারোর কাছে ফোন ছিল না। ল্যান্ড ফোন ছিল মাসির বাড়িতে। রাত তখন খুব বেশি হয়নি, 12টা বেজে গেছে সবই। মাসির বাড়ির ফোনে একটা কল আসে। মাসি তৈরি করে করে উঠে ফোনটা ধরে। ফোনের ওপাশ থেকে একটা গলা ভেসে আসে, মিনি, আজ সন্ধ্যাবেলা বাড়িতে আসার পথে আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা বাইক ধাক্কা মেরেছে পায়ে। অফিসের কাছে হয়
কলিগরা মিলে হাসপাতালে নিয়ে গেছে। তুমি চিন্তা করো না, খুব বেশি কাটাছাড়া হয়নি। আমার কলিগরা আমাকে বাড়িতে পৌঁছে দেবে, 8 ঘন্টার মধ্যেই চলে আসছি বাড়িতে, ঠিক আছে? ফোনটা কেটে দেয় মিশো। মাসি কয়েক মিনিটের জন্য বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে ফোনটা দেখে, এবং এরপর ফোনটা রাখে টেবিলটার পাশে। ততক্ষণে আমি সতর্ক হয়ে গেছি। মাসি ইভোর ঘরের দিকে এক দৌড়ে চলে যায়। আমি মাসির পেছনে পেছনে দৌড়াতে থাকি, এবং মাসি পাশের ঘরে ভেজানো দরজাটা ধাক্কা দিয়ে ঘুরে ভেতরে ঢুকে। আমি ও মাসির সঙ্গে সঙ্গে ঘুরে ঢুকি, এবং আগের মতোই আজকেও ঘরের সবুজ রঙের রাত বাতিটা চলছে। সে আলোতে আমরা দেখতে পাই, যা তা দেখে আমাদের আত্মা খাঁচা ছাড়া হয়ে যায়। ইবু ঘুমাচ্ছে, আর ওর পাশে বসে রয়েছে সেই বাচ্চাটা, যেটা চোখে আলাদা করে কোনো বনে নেই, শুধু ফ্যাকাশে দুটো চোখ, বড় মাছের মতো স্থির। মুখে সেই শুকনো ক্রূর হাসিটা লেগেই আছে। মুখ থেকে অস্ফুট একটা নাম বেরিয়ে আসলো, পিঠু। আমি কিছুই করতে পারিনি তখনও। মাসি আর আমি দুজনে রীতিমতো ছুটে যাই ইভোর কাছে। ইভোর শরীর তখন বরফের মতো ঠান্ডা। মাসি ইভোর হাতটা ধরে টানাটানি করতে থাকে, কিন্তু ওর শরীরে ওজন কয়েক গুণ বেড়ে যায় তখন। কেউ যেন চায় না মাসি ওকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাক। আমরা দুজন মিলে চেষ্টা করেও ইভোকে কোলে তুলতে পারছিলাম না। গোটা ঘরটার হাওয়া অদ্ভুত ভাবে ভারী হয়ে উঠেছে। মাসি সেই সময় বুদ্ধি করে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলো। জোরে জোরে জপ করতে লাগলো। মিনিট 5-এর মধ্যে ঘরের পরিবেশটা স্বাভাবিক হয়ে যায়। ইভো করে তুলে নিয়ে আসে। মাসি এবং আমার হাতটা শক্ত করে ধরে, আর তারপর আমরা 3 জন মিলে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে আসি। উল্টো দিকের ফ্ল্যাটে একটা নন বেঙ্গলি পরিবার থাকতো। সেদিন বোধ হয় তারাও বাড়িতে ছিল না। হঠাৎ মাসিদের পুরো ফ্ল্যাটটাই ফাঁকা পড়েছিল। মাসি ইভোকে করে তুলে নিয়ে বাইরের সিঁড়িটার উপরে দপ দপ করে বসে পড়ে, আর আমি তখন ওদের পাশে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁদছিলাম। কিছুক্ষণের মধ্যেই মেশো বাড়ি ফিরে আসে। প্রথমে মাসি ভেতরে যেতে চাইছিল না, কিন্তু মেশো সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই কারণে আমরা 4 জন ভেতরে ঢুকি। আমার খুব মনে আছে সেদিন সারাটা রাত মাসি ইভোকে করে নিয়ে ঠাকুরের নাম জপ করছিল। আমরা 4 জন একসাথে এক ঘরে শুয়েছিলাম সেদিন। ভাই সারা রাত জ্বরের ঘরে ছিল, আর বিড়বিড় করে কি যেন বকে যাচ্ছিল। ভোরবেলা হতে আমি আর মাসি ডাক্তারের বাড়িতে ছুটে যাই। ডাক্তারবাবু অত সকালে 2 জন মহিলাকে এভাবে বিধ্বস্ত অবস্থায় যেতে দেখে আমাদের সঙ্গে আসতে রাজি হয়ে যায়। ইভোর গায়ে তখন 103 ডিগ্রি জ্বর, ঠক ঠক করে কাঁপছে, এবং মেশো ছিল ভাইয়ের কাছে। আগের দিন সন্ধ্যাবেলা অ্যাক্সিডেন্ট হয়। মেশো বেরোতে পারছিল না, কারণ মেশোর পায়ে প্রচন্ড ব্যথা। আমরা ফেরার পথে দেখি মেশো ভাইকে কিছু ধরে রাখতে পারছে না, ও ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যেতে চাইছে। ইভো বারবার বাইরের দরজার আঙ্গুল দিয়ে কিছু দেখাচ্ছিল, সেদিকে যেতে চাইছিল। আমরা অতজন মানুষ মিলে অতক বাচ্চার সাথে আমরা জোরে পেরে উঠতে পারছিলাম না। তাও যে কিনা অতটা অসুস্থ। যাই হোক, ডাক্তার ইভোকে একটা ঘুমের ইঞ্জেকশন দেয়, আর একটু বেড়ার দিকে নার্সিং হোমে নিয়ে যেতে পারে। ভাইয়ের প্রাণ নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়ে যায়। আমরা সেদিন ভাইকে নিয়ে চলে যাই নার্সিং হোমে। ভালো ডাক্তার দেখার হলো ওকে, তা ওর জ্বরটা কিছুতেই যেন কমছিল না, আর জ্বরের ঘরে খালি বাইরে দরজার দিকে দেখাচ্ছিল। অর্থাৎ যা বুঝেছিলাম, ওই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যেতে চাইছিল। সেদিন সন্ধ্যাবেলা মেশো তার এক কলিগ অসিত কাকুকে ফোন করলো, এবং ভাইয়ের ব্যাপারে সবটা তাকে জানালো। অসিত কাকু মেশোকে ওনার পরিচিত এক ভদ্রলোকের নম্বর দিলেন, এবং যত শীঘ্রই সম্ভব যোগাযোগ করতে বলেছিলেন। পরের দিন দুপুরবেলা আমরা এক ভদ্রলোকের কাছে যাই। তিনি ভাইকে ভালো করে একটা ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। ওর হাতে ঠাকুরের ফুল ভরা মঞ্চ এবং একটা তাবিজ পরিয়ে দিয়ে বলেন, ভাই ভালো হয়ে যাবে, তবে সে যেন হাতের তাবিজটা হাত থেকে না খুলে যতদিন এর কোনো সুরাহা না হয়। মাসি কেঁদে ওনাকে বলেন ভাইকে বাঁচাতে। ওই ভদ্রলোক মাসিকে জিজ্ঞেস করলেন, ইভোর কোনো কাছের কেউ কি মারা গেছে? তার কোনো জিনিস যদি আপনাদের কাছে থাকে তাহলে ইমিডিয়েটলি ফেলে দিন বাড়ি থেকে। ইভোর সংস্পর্শে যেন ওই জিনিস না থাকে, পুকুরের জলে ফেলে দিবেন সে জিনিস, আর ফিরে আসার সময় পেছনে করে কোনোভাবেই তাকাবেন না। তখন মাসির মাথায় আসে সিংবাড়ির বাচ্চাটার কথা, যে ওদের ফ্ল্যাটের সামনের রাস্তায় উল্টো দিকের বাড়িতে থাকতো। সেটার নাম ছিল বিটু। ইভো এবং বিটু একটু ছোট বয়সে একসাথে খেলাধুলা করতো। তখন একে অপরের খেলনা নিয়ে খেলতো। বিটুর পরিবারে ওর বাবা মায়ের মধ্যে অনেক অশান্তি হতো। একদিন দুপুরবেলা বিটু বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর কাছে একটা পুকুর থেকে ওর ডেড বডি উদ্ধার করা হয় সেদিন রাতের বেলা। আসলে বিটুর কোনো খেলার সঙ্গী ছিল না। বাবা মায়ের ঝামেলার ফলে ওর জীবনটা অতিষ্ঠ হয়ে উঠছিল।
যাই হোক, সে ভদ্রলোকের কাছ থেকে বাড়ি ফিরে সেদিন রাতে মাসি আর বিশু সারা ফ্ল্যাট তন্ন তন্ন করে বিটুর একটা খেলনা খুঁজে পায় বড় বেডরুমে থাকা টেবিলটার ড্রয়ারে। সেদিন রাতের বেলায় ওরা দুজন গিয়ে ওই খেলনার জলে ফেলে দেয় এবং খেলনাটা জলে ফেলে আসার সময় নাকি ওরা দুজনেই একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল, কিন্তু পেছন ফিরে আর তাকায়নি বিনি মাসি আর মিশু। সেদিন রাতে সবাইকে চমকে দিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ইভান। ওর জ্বর কমে যায় একদম। পরের দিন সকাল থেকে ভাই আমার কাছে ছোটাছুটি করে খেলতে শুরু করে। এরপর আমি আরো দিন সাথে ওদের ফ্ল্যাটে ছিলাম। কদিন পরে মাসি বড় করে একটা সত্যনারায়ণ পূজা করেছিল সেখানে। পরে মিশু নিজের ফ্ল্যাট কিনে নেয় এবং অন্যত্র শিফট হয়ে যায় ইভোরা। কদিন আগে ও বিনি মাসির সঙ্গে কথা বলেছিল ফোনে। ইভো এখনো অনেক বড় হয়ে গেছে, ওর হয়তো এত কিছু আর মনে নেই। সেদিন জিজ্ঞেস করেছিলাম মাসিকে বিটুর সঙ্গে কি হয়েছিল, পরে কিছু জানা গিয়েছিল কিনা। মাসি বলল, ক্লাস 5-এ অতটুকু বাচ্চা তো করেছিল বলে আমার বিশ্বাস হয় না। হয়তো দুর্ঘটনায়, নয়তো কি কেউ মেরে ফেলেছিল। বিটুর মাও তো বছর 2 পর ছেলেটা শুকিয়ে মারা গেল। শুনেছি ওর শয়তান বাপটা আবারও বিয়ে করেছিল। হায়রে মানুষ, সত্যি বিট্টু বড় অভাগা ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে বিনি মাসি কেটে দেয় ফোনটা। এবারে আমিও ফোনটা রেখে দিই গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে। আসসালামু আলাইকুম জোশু ভাই, এটা ছিল আজকের ঘটনা। যদি ভালো লাগে কততম এপিসোডে শেয়ার করবেন, জানিয়ে দিবেন। আমি শেখ মেহেদি বলছি, ঢাকার কিরানীগঞ্জ থেকে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রিয় মেহেদি ভাই, চমৎকার স্টোরি ছিল। যদি কানেক্টেড স্টোরি, বাট স্টোরিটা জোস ছিল, ভালো লাগছে স্টোরিটা। বেশ জাঁকজমক সুন্দর স্টোরি ছিল, ক্রিপি এবং ডার্ক এবং ভয়ঙ্কর, সুন্দর, খুব সুন্দর স্টোরি। আপনার এই স্টোরির জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং একসাথে বলতে চাই আপনার আরো স্টোরি আছে আমার কাছে। ইনশাল্লাহ সবগুলো স্টোরি শেয়ার হবে ভৌতিক দুনিয়া। ইনশাল্লাহ দারুণ হবে আপনার স্টোরিগুলো, আমি আশা রাখি। আপনার আজকে তো একটা স্টোরি শেয়ার করলাম, ইনশাল্লাহ আরো স্টোরি শেয়ার হবে ইন ফিউচার, ডেফিনেটলি। সো এনিওয়েজ, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে দেরি না করে চলে যাবো পরবর্তী স্টোরিতে। ছোট্ট একটা স্টোরি আছে এবং সেই স্টোরি দিয়ে আমরা আজকে মতো বিদায় নিব। চলে যাই পরবর্তী ছোট ঘটনায়। তিনি অনেকটা এভাবেই ঘটনাটি আমার কাছে লিখে পাঠিয়েছিলেন। হ্যালো জফরি ভাই, কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। আমি খালিদ হাসান, বাসা টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার দিঘলকান্দি ইউনিয়নের কোনো একটি গ্রামে। আপনার ওই মায়া ভরে কণ্ঠে ঘটনা শোনার জন্য আবারও লিখে বসলাম। আর আপনি যেভাবে ঘটনা পড়ে শোনান, ভাই কি বলবো, মনে হয় ঘটনাগুলো আমি লিখছি, আমি নিজের লেখায় বিশ্বাস করতে পারি না। আমার লেখা ভৌতিক কথায় প্রচার হওয়া 767তম এপিসোডে কাপছির জিনের একটা ঘটনা শুনে মনে হলো নতুন কোন একটা রূপ পেয়েছে সেই ঘটনা। তাই মায়া ভরা কণ্ঠে আমার নতুন ঘটনা লিখতে বসলাম, পরীর ঘটনা। এই ঘটনা শুনেছি আমার ফ্রেন্ডের কাছ থেকে। এখানে সব নাম ছদ্মনাম ব্যবহার করা হবে। ঘটনায় ভুল ছুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাংলায় টাইপ করার অভ্যাস নেই, তাই দাড়ি কমা ব্যবহার করতে পারিনি ঠিকঠাক মতো, এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ যে ঘটনাটা শেয়ার করবো তা 3 বছর আগের ঘটনা। শুরু করছি এই স্টোরি। আমি তখন বাংলাদেশের একটা সুনামধন্য কোম্পানিতে গাজীপুর জেলার চঞ্জা থানার জব করতাম। বৃহস্পতিবার অফিস শেষ করে ছুটি কাটাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাত তখন বাজে 11টা। আমার থানায় পৌঁছাতে বেঁচে যায় মোটামুটি রাত 12:30। তখন আমি বাজারের মাঝখান দিয়ে যাওয়া শুরু করলাম। আশেপাশে কোথাও কোনো মানুষ নেই। তারপর আমাদের গ্রামের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। অনেক রাত হয়ে যাওয়ার কারণে কোথাও অটো ছিল না। আমি যখন মাঝ রাস্তায় এসেছি তখন কিছু দূর সামনেই 200 হাত দূরে একটা বাড়ি। আমি হাঁটার সময় আমার চোখে পড়লো ওই বাড়ির উপরে হুট করে আকাশ থেকে একটা বিদ্যুতের গতিতে একটা বাউন্সের মতো কিছু একটা পড়লো। এটা থেকে তো আমি দাঁড়িয়ে গেলাম ভয়। আমি আর এগোতে পারলাম না। আমার সাথে কোনো মানুষ নেই, যেটা বিদ্যুতের গতিতে এসে পড়লো এখানে। ওটা দেখতে এমন ছিল 10 হাত লম্বা। তার শরীর থেকে এমন একটা আলো বের হচ্ছিল, সে ছেলে নাকি মেয়ে বোঝা যাচ্ছে না। তার দুটো টানা আছে। ওইটা ওই বাড়িতে পড়ার সাথে সাথে ওই বাড়ির একটা পিচ্ছি কান্না করা শুরু করে দিল। তখন আমার বোঝা শেষ, এটা ভালো কিছু নয়।
আমি প্রায় ওখানে ওই অবস্থাতে প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু পিচ্চিটার কান্না যেন থামছে না। ওই পিচ্চির মা তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সান্ত্বনাও দিতে কাজ করছিল না। আমি সাহস করে আবারও হাঁটতে শুরু করলাম আল্লাহর নাম দিয়ে। পরে কিছু তো যাওয়ার পরে একটা বাড়ি পড়ে। ওই বাড়িতে মানুষ থাকে না। ওই বাড়ির রাস্তার সাথে আছে একটা বড়ই গাছ, যা সম্পূর্ণ রাস্তায় এসে পড়েছে। আমি যখনই ওই গাছের নিচে আসি তখনই মাংস পচা এমন একটা গন্ধ আসে। আমি সাথে সাথে বমি করে দিই, কিন্তু আমি আশেপাশে কিছু দেখতে পাইনি। পরে নিজের মনে একটা অদ্ভুত ভয় রওনা হই বাড়ির উদ্দেশ্যে। তারপরে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু শরীরটা মাংস পচা গন্ধ রয়ে যায়। তারপর 5 মিনিট হাঁটার পর আমি পৌঁছে যাই বাড়িতে। আমি তাড়াতাড়ি করে গোসল করে খেয়ে ঘুমিয়ে পড়ি। আম্মুকে কিছুই বুঝতে দেয়নি। পরের দিন ছিল শুক্রবার। আমি নামাজ পড়ে এসে চলে যাই আমাদের আড্ডা দেওয়ার সেই পুরনো জায়গাটাতে। জায়গাটা হলো নদীর উপারে, আর ওইখানে আছে গামার কোটা গাছ। এই গাছের নাম আমাদের এলাকায় এই নামেই চেনে। কোথায় কি নাম তা জানি না। এই গাছের ফলগুলো গোল গোল হয় আর প্রায় লাটিমের মতো দেখতে। এখন সময় বুঝতে পেরেছেন আশা করি। তো এই গাছের পর থেকে শুরু হলো বাঁশঝাড়। এটা আমাদের গ্রামের শেষ মাথায়। তো ওইখানে আমার 2 ফ্রেন্ড আর আমি মিলে আড্ডা দিচ্ছিলাম। ইতিমধ্যে আমাদের পাশের গ্রামে একটা ফ্রেন্ড শামিম চলে আসে। তো অনেক দিন পরে দেখা, কাছে আসলো, কথা বলা শুরু করলাম। তখন ছিল জ্যৈষ্ঠ মাস। এই মাসে কেমন যেন একটা করে গরম পড়ে, জানেনই তো আপনারা। তো আমরা ওইখানে বসে আছি। ওই গামার কোটা গাছ থেকে একটু পরপরই ফোটা ফোটা পানি পড়ছে। ওখানে একটা গাছ থেকে এভাবেই পানি পড়ে। আমরা সবাই জানি, আমাদের এই অভ্যাস হয়ে গেছে। তো শামিম তখন বলল, এই গাছে কিছুটা আছে রে, তাই এমনটা হচ্ছে। তারপরে শুরু হয়ে গেল যা যার ভৌতিক সব ঘটনা। আমার সাথে ঘটে যাওয়া সব কিছুই সবাইকে বললাম। তার মধ্যে আমার ফ্রেন্ড নাইম বলল, ওই বড়ই গাছটা পিশাচ আছে, এই জন্য এমনটা হচ্ছে। ওটা আমিও দেখেছি, দেখতে খুব ভয়ঙ্কর। তারপর সামনে বলল, তোদের এগুলো তো অনেক কোনো ঘটনাই না, আমারটা শুনলে তোরা অবাক হয়ে যাবি, শোন তাহলে আমার ঘটনা। এই বলে স্বামী বলতে শুরু করলো, এক রাতের কাহিনী এটা। এটা যখন হয়েছে আমার সাথে তখন আমার বিশ্বাস করতে অনেক কষ্ট হয়েছে। এটা কি আদৌ সত্যি নাকি আমি নেশা করেছিলাম তাই এমনটা হয়েছে? কিন্তু কিছু কিছু প্রমাণ আমাকে নিশ্চিত করে দিয়েছিল ওই ঘটনাটি সত্যি। এখন আমরা যে যেখানে বসে আছি এর উত্তরটা একটা বিল আছে, যা আমাদের এখান থেকে 400 হাত দূরে হবে। তো আমি একদিন রাতের বেলা মদ কিনে নিয়ে এসেছিলাম। আমি কাউকে দেব দেখে ওই বিলে একাই চলে যাই। গিয়ে আশেপাশে কাউকে দেখতে পায় না। ওখানে যে একটা খারাপ জিন আছে সবাই জানে, কিন্তু আমার ওই দিকে কোনো খেয়ালই নেই। আমার খেয়াল হলো আমি মদ খাবো আজ। তো পরে মদ খাই ইচ্ছে করে, খেয়ে শুয়ে থাকে 1 ঘন্টার মতো। আমি যতই মদ খাই না কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। আমি শুয়ে শুয়ে আকাশের চাঁদ দেখছিলাম আর মনে মনে অনেক কিছু ভাবছিলাম। ও হ্যাঁ, বলে রাখি, তখন বিলের পানি শুকিয়ে গেছে। বিলের ধারে যত জমি আছে সবগুলোতেই ধান লাগানো। তো আমি শুয়ে আছি ধান ক্ষেতের আলোর মাঝে। হঠাৎ করে খচখচ করে একটা শব্দ হলো। আমি ভাবছিলাম শিয়াল আসছে হয়তোবা। আমি হোস হোস করতে থাকি যাতে শিয়ালটা চলে যায়। তারপর শব্দটাও বন্ধ হয়ে যায়। আমি ভেবেছিলাম চলে গেছে। তারপর আবারও একই শব্দ শুরু হলো, আর ওই শব্দটা কেমন যেন জোরালো বড় হলো। মনে হচ্ছিল একটা মানুষ আছে আশেপাশে। অমনি অনুভূতিটা হচ্ছিল আমার। আমি উঠে দাঁড়ালাম। আমার পেছন থেকে কি যেন একটা চলে গেল। আমি দেখার আগে আমি ভাবলাম আমার বেশি নেশা হয়ে গেছিল বুঝি আজ। এমন তো কোনো দিন হয় না আমার। আমি কিছু দেখতে না পেয়ে আবারও বসে পড়লাম। এবার আবারও সে একই শব্দ শুরু হলো, তবে এবার 1 সেকেন্ডের ভিতরে আশেপাশে কয়েকটা জায়গায় হচ্ছিল। আমি এটাও দেখে রীতিমতো দাঁড়িয়ে যাই। আমি দাঁড়াতেই পেছন থেকে কে যেন এসে আমার সাথে ধস্তাধস্তি শুরু করে দেয়। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু অনুভব করতে পারছিলাম আমাকে বিলের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, কিন্তু ও আমার সাথে পারছে না। এইভাবে কতক্ষণ ধস্তাধস্তি করেছি তা আমার নিজেরই জানা নেই। ওই অবস্থা দুর্বল হয়ে পড়ে এবং চলে যায় আর বলে যায়, আজ তুই বেঁচে গেলি, এর পরের দিন যেদিন তোকে পাবো সেদিন তোর শেষ দিন হবে। তখন আমি বললাম, পরে না, তুই এখন আয়, আমি তোর সাথে এখনই মারামারি করবো। তোর কত শক্তি আছে আমি তাই দেখবো। পরে আর কোনো উত্তর আসে না। আমি চলে আসি ওইখান থেকে। তারপরে আসার সময় আমার বাড়ির রাস্তায় যখন আসি, এসে যা দেখি, দেখার পরে চোখ কপালে উঠে যায় আমার। আমি দেখতে পাই রাস্তায় সম্পূর্ণ ফুল দিয়ে বিছানো আছে। ওইখান দিয়ে ঘোড়ার গাড়ি যাচ্ছে। কোন একটা রাজার মেয়ে, 2টা ঘোড়ার 4টা ডানা রয়েছে। ওই মেয়েটার শরীর থেকে এক ধরনের আলো বের হচ্ছে, যা আশেপাশে সব আলো গিয়ে ধরেছে। আর গোলাপের একটা তীব্র
পবিত্র ঘ্রাণ যেন ছড়িয়ে পড়ছে, এমন ভাবে আমার নেশা কেটে গিয়েছিল। ওইটা কোনো একটা রাজার মেয়ে, সে এত সুন্দরী কি বলবো। আমি শুধু পিছন থেকে দেখেছি ওই মেয়েটি ঘোড়ার গাড়িতে বসে আছে, পায়ের উপরে পা তুলে। তখন পাশের বাড়ির এক চাচা বলে উঠলো ওয়াশরুমে যাবে বলে। তিনি উচ্চস্বরে বলে উঠলো, এত সুন্দর গ্রাম কিভাবে এলো? তখন সবকিছু ভ্যানিশ হয়ে যায়। এটা দেখে আমি বুঝতে পারি এটা স্বাভাবিক কিছু না। আমি রুমে যেয়ে শুয়ে পড়ি। পরের দিন আমার ঘুম ভাঙে দুপুর 12টায়। আমি শরীরটা রীতিমতো ব্যথায় উঠতে পারছিলাম না, আর ভাবতে লাগলাম কাল রাতের ঘটনা কি আদৌ সত্যি নাকি মিথ্যে। আমি ভেবে পাচ্ছি না কাল রাতে যা যা দেখছি সব কি নেশার কারণে হয়েছে নাকি অন্য কিছু। আমি ভেবে নেই সব হয়তো আমার নেশার কারণেই হয়েছে, কিন্তু আমার শরীরে অনেক জায়গায় লোকের আঁচড় আছে। এগুলো দেখার পর আমার ভয় লাগতে শুরু করলো। তাহলে আমি ওই অবতার সাথে ধস্তাধস্তি করলাম, ওইটা কি সত্যি ছিল? আর আমার গেঞ্জি থেকে এখনো সেই গোলাপের ঘ্রাণ একটু একটু করে মিশে আছে, যা এখনো পাচ্ছি। তখন মনে হলো আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি হয়তো বা সত্য। এভাবে কেটে যায় একটা মাস। এই এক মাসের মধ্যে আমি আর অস্বাভাবিক কিছুই দেখিনি। 1 মাস পরে আমি শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম। রাত তখন বাজে 2টার মতো। তখন হুট করে নুপুরের আওয়াজে আমার ঘরের পেছনে আসে, আর একটা হালকা করে সে গোলাপের মিষ্টি ঘ্রাণটা পেয়েছি আমি। তখন আমার মনে পড়ে যায় সে 1 মাস আগের দেখা সে মেয়েটার কথা। আমি সাথে সাথে জানালা খুলে বাইরে তাকাই, কিন্তু কিছুই দেখতে পাই না। এভাবে প্রায় রাতেই নুপুরের আওয়াজটা শুনতে পারতাম আমি। আমি মনে মনে ঠিক করলাম এই জিনিসটা কি? মানুষ তো বলে পড়ি, আসলে কি পড়ি নাকি নুপুরের আওয়াজ? তাহলে এটা কি হতে পারে? এটা কি পড়ি? আমার মনে অনেক কৌতূহল সৃষ্টি হলো। পরে একদিন আমি রাতের বেলা কাউকে কোথাও যাইনি ওই জিনিসটা আমি দেখবো বলে। তাই আমি জানাটা শুধু কোন রকম লাগিয়ে রেখেছি, এবং খোলার সময় কোনো শব্দ যেন না হয় এভাবে খুলি। আমি ঘুমের চোখে দেখতে পাচ্ছিলাম না। তখন রাত বাজে প্রায় 2:30টার মতো। তখন নুপুরের আওয়াজটা শুনতে পাই, আর আমার ঘুমটা সাথে সাথে চলে যায়। আমি শুনতে পাই আস্তে আস্তে নুপুরের আওয়াজটা আমার দিকে এগিয়ে আসছে, আর শব্দটা স্পষ্ট হচ্ছে। যখন জানালার কাছে আসে পড়ে, তখন আমি সাথে সাথে আস্তে করে জানালাটা একটু খুলে দিই। জানালাটা খোলার পরে যা দেখতে পাই তার নিজের চোখেও বিশ্বাস করাতে পারছিলাম না। তখন সে আগের পরিচিত গোলাপের মিষ্টি ঘ্রাণটা ছড়িয়ে পড়ে। তখন দেখি আমি একটা মেয়ে ঘুরছে, তার শরীর থেকে আলো বের হচ্ছে, যার কারণে আশেপাশের সব জায়গা আলোকিত হয়ে গেছে। সে এত সুন্দরী, এত যে সুন্দরী, পৃথিবীতে এত সুন্দর মেয়ে হতেই পারে না। আমি দেখিও নি। সে বেশ লম্বাও না, আমার বেশ খাটো না। এটা যেন একটা সত্যিকারের কোন একটা রাজ্যের রাজকন্যাকে দেখছি আমি। তার মাথায় একটা মুকুট আছে, তার পিঠ দিয়ে 2টো ডানা বেরিয়ে আছে। আমি দেখি মুগ্ধ হয়ে গেছিলাম। তারপর ওই মেয়েটিকে বুঝতে পারি আমাকে আড়াল থেকে দেখছে। এটা ভেবে সে পিছনে তাকায় এবং আমার চোখে পড়ে যায় তার চোখ। এরপর মেয়েটা ভ্যানিশ হয়ে যায় এবং মেয়েটা চলে গেলেও আমি বেহুশের মতো 1 ঘন্টা ওভাবে তাকিয়ে থাকি। পাশ থেকে শিয়ালের ডাক শুনে আমার হুঁশ ফিরে আসে। ওই রাতে আমি ঘুমাতে পারিনি। এত সুন্দরী মেয়ে, কি বলবো, এটা বলে বোঝানোর মতো নয়। এসব ভাবতে ভাবতে কি করে যেন সকাল হয়ে গেছিল আমি নিজেও জানি না। ওই মেয়েটাকে দেখার পর আমার আর কোনো মেয়েকে ভালো লাগেনি, এখনো ভালো লাগে না। তারপর থেকে আর কখনো ওই মেয়েটাকে আমি দেখিনি, আর দুপুরের আওয়াজটা আমি শুনতে পাইনি। এই তো ছিল আমার ঘটনা। আমরা সব ফ্রেন্ডরা তার কথার মাঝে হারিয়ে গেছিলাম। ওর ডাকে আমাদের সবার হুঁশ ফিরে আসে। আমরা সামনের ঘটনার মাঝে হারিয়ে গেছিলাম। আমার কাছে এই ঘটনা অবিশ্বাস্য লাগছিল। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে জসু ভাইয়ের গল্প পড়ার উৎসাহ বেড়ে যাবে। তাই সবাই অনেক বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে সবাই শুনতে পারে। আর হ্যাঁ, সামনে অন্যরকম এক গল্প আসতে চলেছে। আমি লেখা শুরু করে দিয়েছি, আশা করি অতি শীঘ্রই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, জসু ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই। দ্যাটস ওয়ান্ডারফুল স্টোরি টেলিং। সত্যি ওয়ান্ডারফুল স্টোরি টেলিং ছিল। এত সুন্দর গোছানো ঘটনা অনেকদিন শুনি না, অনেকদিন পড়ি না। খুব ভালো লাগলো, এবং আমি বিশ্বাস করি আপনাদের সবার গায়ের লোক দাঁড়িয়ে গেছে। খুব সুন্দর একটা পরীর ঘটনা ছিল। অনেক দিন পর একটা পরীর ঘটনা শুনলাম। হিউজ সুন্দর লেগেছে আমার কাছে, খুব সুন্দর। এবং আমি আপনাকে অনেক অভিবাদন জানাই আপনার স্টোরিটা
দারুণ রকম ভাবে শেয়ার করলাম এখানে। আমি এটাও বিশ্বাস করি যে আপনাদের সবার কাছে স্টোরি অনেক বেশি ভালো লেগেছে, বিকজ স্টোরিটা সবকিছু দারুণ ছিল, গোছানো প্রথম থেকে শেষ পর্যন্ত, এত সুন্দরভাবে লেখা যেন চোখের সামনেই ঘটনাটা ঘটছে। দ্যাট ইজ এ বিউটিফুল স্টোরি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনার পরবর্তী ঘটনা ইনশাল্লাহ আমি ডেফিনেটলি শেয়ার করবো, বিকজ এই ঘটনা অনেক ভালো লেগেছে। চলে যাই আজকের মতো, আজকে আমাদের ঘটনা